ওকে, তো আমরা যেখানে ছিলাম, কেন যেন জিজ্ঞাসা করছিলেন এটা বাংলা সূত্রটার কথা। আছেন কি? হ্যালো, কেউ কি নাই? হ্যাঁ, আছে আছে, আমরা সবাই আছি। তো কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, কে যেন বাংলায় জিজ্ঞাসা করছিলেন সূত্রটা। বাংলায় আর কিছু না, জাস্ট আপনি জিনিসটা বাংলায় লেখেন, আর কিছু না। মুনাফা সমান সমান আসল যোগ সময় যোগ হার ভাগ 100। এটা হচ্ছে জাস্ট সূত্রটা বাংলায়, বেসিক্যালি সেম জিনিস। আচ্ছা, তো আমার মনে হয় সূত্রটা এইভাবে মনে রাখাটাই বেটার, কারণ আপনি যখন সুইচ করবেন জিনিসগুলারে, ধরেন আপনার এখন আই চাইলো না, অন্য কোনো কিছু চাইলো, আপনার আসলটা চাইলো। আসলটা যদি চায়, ইজিলি আপনি এখানে এটাকে আর গুণন করে দেন, মানে 100 ইন্টু আই, এবং এই দুইটাকে আপনি এদিকে নিয়ে আসেন। তো বেসিক্যালি এন বাই আর থাকবে শুধু এই পাশে পি। আমি এটাকে সোজা করে লিখলে ব্যাপারটা দাঁড়াবে পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইড বাই এন আর। এখন আপনি এখানে যে কোনো দুইটা সুইচ করেন, এই পি কে এখানে নিয়ে আসেন এবং এন কে এখানে নিয়ে যান। এবার যদি সুইচ করেন তাহলে এন বা আর এর জন্য সূত্রটা চলে আসে। রাইট? সো এইভাবে আসলে আপনি এন আর পি যে কোনো কিছু বের করতে পারেন খুব সহজেই। আচ্ছা, আর যদি আমরা দেখি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, দেখেন সরল মুনাফার বিষয়টা হলো আপনি কি এক ব্যাংকে 100 টাকা রাখলেন, আপনি 1 বছর পরে 10% হারে 110 টাকা সুদ পেলেন। তো এই 110 টাকা থেকে আপনি 10 টাকা নিয়ে চলে আসবেন এবং ওই পরবর্তী বছর আবারও আপনার ওই 100 টাকাই সুদ দিয়ে শুরু হবে, আবারও আপনি 110 টাকা পাবেন। আবার আপনি 10 টাকা উঠাই নিয়ে চলে আসবেন, এখান থেকে আবার এই 100 টাকা আবার এখানে মূলধন হিসেবে জমা থাকবে। অর্থাৎ সরল মুনাফায় এই মূলধনের পরিমাণটার কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই মূলধনটা স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। মুনাফার ক্ষেত্রে তার কথা বাইজা বাইজা আসতেছে। কথা বেজে, হ্যাঁ মাঝে মাঝে কল চলে আসে, তো আমি এটা আসলে মিউট করতে ভুলে গেছিলাম। 1 সেকেন্ড জাস্ট আমি কলের এটা অফ করে। আচ্ছা, এখন কি সাউন্ড ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমার এই যে মাঝে মাঝে কল চলে আসতেছে, ফ্লাইট মোডে দিয়ে রাখছি যেন কলটা না আসে। ওকে, তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেটা হয় যে আপনার এই যে আপনি ব্যাংকের টাকাটা জমা রাখার পরে 110 টাকা যখন সুদ হয়, তো দ্বিতীয় বছর শেষে সরি প্রথম বছর শেষে 110 টাকা মুনাফা ধরে এইটার উপরে আসলে 10% সুদ হয়। বেসিক্যালি দুইটার সেক্টরটা আলাদা। আমরা যখন সরল মুনাফার ক্ষেত্রে চিন্তা করি, সাধারণত আপনার কাছে একটা বিশাল অ্যামাউন্ট টাকা আছে, হ্যাঁ, এই টাকাটা আপনি ব্যাংকে রেখে দিলেন, ব্যাংকে আপনি রেখে দিলেন। তো ব্যাংকে রাখার পরে দেখা গেছে যে প্রত্যেক বছর বছর একটা মোটা টাকা একটা সুদ আসে, এই সুদটা দিয়ে হয়তো আপনি চলেন। হ্যাঁ, ধরেন আপনি পেনশন পাইলেন, আপনি 50 লাখ টাকা আপনার পেনশন আসছে, দশক শতক হাজার অযুত লক্ষ, আরে অনেক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনার একটা বিশাল অ্যামাউন্টের টাকা যদি থাকে, হ্যাঁ, যেটা আপনি ব্যাংকে রেখে দেওয়ার পরে দেখা যাবে প্রতি মাসে হয়তো 2 লাখ 3 লাখ বা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার আসতেছে এবং এটা দিয়ে আপনি সংসার চালাইতেছেন, এটা একটা পলিসি। এই ক্ষেত্রে সাধারণত আমাদের এই আই ইজ ইকুয়াল পি এন আর সূত্রগুলা অ্যাপ্লাই হয়। আবার দেখেন আপনার কাছে অল্প কিছু টাকা আছে, খুব বেশি টাকাও না, এটাকে আপনি হচ্ছে ফিক্সড ডিপোজিট করে রেখে দিলেন বা আপনি মাসে মাসে কিছু টাকা জমা রাখলেন ব্যাংকে, যেটা হয়তো আপনার প্ল্যান আছে যে আপনি 10 বছর পরে একটা জায়গা কিনবেন বা আপনি 10 বছর পরে আপনি একটা বিল্ডিং করবেন, তো ওই উদ্দেশ্যে আপনি কিছু টাকা জমা রাখলেন। এই ক্ষেত্রে প্রতি বছর যে সুদগুলা হয়, এই সুদগুলো আবার কি হয়,
ব্যাংকে জমা থাকে আপনি তুলতে পারবেন না। এটা যেমন আপনি প্রতি মাসে বা প্রতি বছর তুলে নিয়ে আসেন, কিন্তু এটার ক্ষেত্রে আপনি তুলতে পারবেন না। এটা 10 বছর বা 5 বছর যে মেয়াদ থাকে আপনার, ওই মেয়াদটা শেষ হওয়ার পর সুদ সমেত তুলতে পারবেন। এই ক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করি C is equal P into 1 plus R to the power N। তো এই সূত্রটা আসলে কিভাবে আসে দেখেন, এটা হলো কি আপনার চক্রবৃদ্ধি এই মূলধন। তো এই চক্রবৃদ্ধি মূলধনের ভিতরে আমার এই মূলধন এটাও আছে, আবার এটার যে মুনাফাটা এটাও কিন্তু আছে। তো বেসিক্যালি আমরা এটাকে আসলে এটার মধ্যে দেখতেছি যে আপনার যে মূলধন, এই মূলধনের সাথে অতিরিক্ত যে মুনাফাগুলো আমরা পাইতেছি, এটা কি হইতেছে, এটার সাথে এসে যোগ হয়ে যেতেছে। ঠিক আছে, তো এখন আমাদের সুদের এখানে আমাদের আসলে চক্রবৃদ্ধির অঙ্ক খুব কম আসে নরমালি, এই সরল সুদের অঙ্ক আসলে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো যদি দেখি এটা আসলে আপনার ভগ্নাংশের অঙ্ক, সুদের না। আমাদের এই চ্যাপ্টারটা আজকে ছিল ভগ্নাংশ এবং সুদ। ওকে, তো এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে চাই, এখানে যে কনসেপ্টটা কাজ করে এটা হচ্ছে পৌনঃপুনিকের। তো ধরেন একটা সংখ্যা, এই আমাদের যে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তের যে পরিধি, এই পরিধিটাকে যদি এই ব্যাস দিয়ে আমরা ভাগ দিই, তাহলে যে রেজাল্টটা পাই, যেটা মান হচ্ছে 3.14159265 ডট 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 অসীম পর্যন্ত চলে গেছে। আমরা নরমালি 3.1416 এই পর্যন্ত ইউজ করি। এইটাকে বলা হয় অমূলদ সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে যখন আর কোনো প্যাটার্ন থাকে না, এটাই হলো অমূলদ সংখ্যা। এই ধরনের সংখ্যাকে আপনি কখনোই পি বাই কিউ অর্থাৎ একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন না। কিন্তু যেসব ভগ্নাংশ আপনার প্যাটার্ন থাকে, হ্যাঁ, যেমন ধরেন 0.3333 আজীবন চলতেছে, এটা একটা প্যাটার্ন আছে। তো 0.3 পৌনঃপুনিক। ওকে, এই যে সংখ্যাটা, এটা এই ধরনের একটা সংখ্যা যেটা দশমিকের পর একটা প্যাটার্ন নিয়ে চলতেছে। তো এটাতে এই ধরনের যে সংখ্যাগুলো থাকে, এদেরকে অবশ্যই আমরা হচ্ছে আপনার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এটার ক্ষেত্রে একটা শর্টকাট আছে, আপনি পুরোপুরি তো করার এখন চান্স পাবেন না। আচ্ছা, তো এটা শর্টকাটটা হলো, ধরেন আমি অন্য একটা নাম্বার দেখাই, 9.8325, ধরেন এই দুইটার উপরে, সরি নোট করব। না, এটা নোট করার দরকার নেই, এটা আমি হচ্ছে দেখাচ্ছি, বেসিক গুলো দেখাচ্ছি, যখন এইটা অঙ্কটা যখন করে তখন করিয়েন। আচ্ছা, এটা বেসিকটা দেখেন, বেসিকটাকে একটু বুঝেন। এখানে বেসিক প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করেন ব্যাপারটাতে। এই অঙ্কগুলো আপনার আগেও করছেন, 9, 10 এর অঙ্ক তো অবশ্যই করছেন আগে, এখন জাস্ট আমি একটু মনে করে দিতেছি। এই ধরনের একটা সংখ্যা, এই সংখ্যাটা দেখেন আপনি, তিনটা বিষয় আছে, তিনটা অংশ। একটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে পূর্ণ অংশ। এইটুকু অংশ কিন্তু রিপিট হইতেছে না, যে 8.3 এটা রিপিট হইতেছে না, আবার 2.5 হলো রিপিট হইতেছে। এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করব, নিয়মটা হলো আপনি যতগুলা ডিজিট দেখতেছেন সবগুলা ডিজিট আগে এখানে তুলে ফেলেন, তারপরে এখান থেকে বিয়োগ করবেন। এই পৌনঃপুনিকটাকে যদি আলাদা করে ধরেন, এই পৌনঃপুনিকটাকে যদি আলাদা করে ফেলেন, এটা বাদ, তাহলে কি বাকি থাকে, 983। এটা লিখেন 983। এখন আপনি এই পৌনঃপুনিক কয় ঘর আছে, 2 ঘর, তাহলে 2টা 9 দিয়ে এটাকে ভাগ করবেন। আর এই দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে কয়টা ঘর আছে, 2টা ঘর, এটার জন্য 2টা শূন্য দিবেন। ব্যাস, এখন আপনি এটা বিয়োগ করেন, এটা সিম্পলি বিয়োগ করেন, তারপর একটু কাটাকুটি যদি করা যায় করলেন, এইটাই হলো সাধারণ ভগ্নাংশ। সেম নিয়মটা, কিন্তু এখানে পুরো জিনিসটা আপনি হয়তো ফিল করতে পারবেন না, আমি যেন পুরোটা দেখাই দিলাম, যে নরমালি একটা বড় সংখ্যার ক্ষেত্রে, অন্য একটা সংখ্যাতে দেখাই, আরো একটা সংখ্যাতে দেখাই। ধরেন সংখ্যাটা এরকম 1.2846, এখানে হচ্ছে পৌনঃপুনিক আছে। তো এটাকে আপনি যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চান, প্রথমে যে কাজটা করবেন, সবগুলো ডিজিট লিখে দিবেন, 12846 সবগুলা ডিজিট লিখে দিলাম। এখন এখান থেকে পৌনঃপুনিক বাদ দিয়ে আর যা যা আছে, মানে 1284 এগুলা লিখে ফেলেন, 1284। এখন এই যত ঘর পৌনঃপুনিক ততগুলা 9 দিয়ে ভাগ দিব, আর 9 এর সাথে এই দশমিক এবং পৌনঃপুনিকের মাঝখানে যতগুলা ঘর আছে, মানে 1, 2, 3টা ঘর, তাহলে এই 3টা শূন্য হবে। এখন আপনি এটা থেকে এটা বিয়োগ করেন,
করলে যা হয় এটা এর মধ্যে যদি কাটাকুটি কিছু যায় গেল একটু ছোট করা গেলে আদরে যা থাকে তাই হচ্ছে আমার এই একটা সাধারণ ভগ্নাংশ। ওকে, এখন আমরা এই সংখ্যাটাকে এই নিয়ম অনুযায়ী দেখি এইটা কি করা যায়। এখানে কিন্তু আপনার কোনো পূর্ণ অংশ নাই, দেখতে পাচ্ছেন যে 0.2 শুধুমাত্র, কোনো পূর্ণ অংশ নাই, দশমিক এবং পৌনপুণিকের মাঝখানে অন্য কোনো ঘর নাই, শুধুমাত্র একটাই পৌনপুণিক, রাইট? আচ্ছা, তাহলে এই নিয়ম অনুযায়ী যদি আমরা করি, আমি ভেঙে দেখাচ্ছি, আপনার যে পুরোপুরি ভাবে করতে হবে, যদি এমসিকিউ থাকে জাস্ট আপনার দেখিয়ে বলে দিতে পারবেন, রিটার্ন থাকলে আপনি যেটা করবেন যে আপনি লিখবেন যে এখানে এখানে 0.2 পৌনপুণিক ইজ ইকুয়াল, আপনি দেখেন যে নিয়ম অনুযায়ী প্রথমে যতগুলো ডিজিট আছে একটাই ডিজিট আছে, সেটা হচ্ছে 2। এই 2 বাদ দিলে আর কি আছে? কিছুই না, শূন্য। 2 মাইনাস 0। এরপরে পৌনপুণিক কত ঘর? 1 ঘর, তাহলে একটা 9 দিলাম। দশমিক আর পৌনপুণিকের মাঝখানে কিছু আছে? না, কিছু নাই, তাহলে এটা এতটুকুই। দ্যাট মিনস 2/9। এটি কিন্তু চলে আসলো সাধারণ ভগ্নাংশের প্রকাশ। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার, এখানে কোনো প্রশ্ন নেই। থাকার কথাও না, খুব সিম্পল জিনিস। আচ্ছা, এখন দেখেন নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা। আচ্ছা, এখন এখানে একটা নিয়ম দেখেন, আপনার একটা ভগ্নাংশ যদি হয় এরকম এ বি আর একটা ভগ্নাংশ যদি হয় বিসি, তাহলে এই ছোট বড়টা যদি বুঝতে চান, ছোট বড়টা বুঝতে চাইলে যেটা আপনি করবেন যে এখানে এই কোণাগুণি দুইটা গুণ করতে হবে। যদি এসি ইজ গ্রেটার দেন, এই কোণাগুণি গুণ করলে পাই ডিডি। যদি এটা বি লিখে দিছি, ডি। যদি এসি ইজ গ্রেটার দেন বিডি হয়, অর্থাৎ এই কোণাকুণি গুণটা যদি বড় হয় তাহলে প্রথম সংখ্যাটা বড় হবে। আদারওয়াইজ যদি এই এসিটা ছোট হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা বড় হবে। এটা একটা শর্টকাট। এছাড়া আপনি যেটা করতে পারেন যে নর্মালি আমরা যেটা করি 36, এখানে 3, 31 আর 12, এই চারটা সংখ্যার হচ্ছে লসাগু নিবেন, অর্থাৎ আমরা প্রত্যেকটাকে সমহরে প্রকাশ করব একসাথে। ঠিক আছে, এখন এটা দুই ভাবে করতে পারেন। আচ্ছা, তো যদি এটা পুরোপুরি করেন তাহলে আপনার হচ্ছে প্রথমে এই 36, 3 আর 31 আর 12 এদের লসাগু এটা আগে বের করতে হবে। অবশ্যই অনেক বড় একটা সংখ্যা আসবে। আচ্ছা, তো 2 দিয়ে যায় শুরুতেই। ডান। আচ্ছা, 3 দিয়ে যায় শেষে। 1, 3, 1, 31 আর যাবে না। তো যদি গুণ করেন তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 গুণ 31, আমি ক্যালকুলেটর করে নিতেছি 1100, লসাগু আসতেছে 1100, বাংলায় লিখি এটা 1116। স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। স্যার এখানে তো এটা কি বোঝাইছে যে কোন ভগ্নাংশটা ছোট ভগ্নাংশ? হ্যাঁ, এটা বুঝাইছে। স্যার এটা এটা তো আড়াআড়ি করে গুণ করলে হবে না, দুটো দুটো করে নিয়ে ভগ্নাংশ? এক্স্যাক্টলি, আমি প্রথমে জাস্ট ওইটাই বলছি। হ্যাঁ, আমি দেখাইতেছি যদি স্যার আপনি এটা তো দুইটা একটু ওয়ে। বড় মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য বলতেছিলাম যে প্রথমে আমি যেটা বলছি যে ওই আড়াআড়ি গুণ করে যে সম্পর্কটা দেখাইলাম ওইভাবে করাটাই সেফ। কেন? আপনি এটা যে ট্রেডিশনাল মেথড, মানে নর্মালি ছোট বাচ্চারা কিভাবে করে বা 9 10 বাচ্চারা কিভাবে করে, আপনি যদি এটা দেন তাহলে ওরা জাস্ট এটাই করবে, লসাগু বের করবে, তারপরে হচ্ছে এই সবগুলা লসাগু নেওয়ার চেষ্টা করবে এন্ড এটা বাইর করবে। তা আপনি বুঝেন এটা যদি লসাগু হয়, এটাকে আপনি এখন 36 দিয়ে ভাগ করবেন, আপনার কাছে কোনো ক্যালকুলেটর নাই, তো ব্যাপারটা কেমন দাঁড়াবে? তাহলে এই মেথডটা কিন্তু যখন এরকম বড় বড় সংখ্যা থাকবে কোন অবস্থাতেই এইভাবে আপনি করতে পারবেন না, আপনার টাইম ওয়েস্ট হবে, একটা অঙ্কের জন্য এত সময় তো আপনাকে দিবে না, রাইট? তো আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবো না।
যদিও এইটাই মানে মোস্ট ভ্যালিড মেথড, এটি আমরা অনেক বছর করে আসছি, কিন্তু এইভাবে অঙ্কটা আর করা যাবে না। ঠিক আছে, এটার জন্য যে নিয়মটা আমি দেখাইলাম যে দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি এ বি, আর এটা কাটে না কেন, আচ্ছা তো আমি যেটা করব এখন, একটু আগে যে নিয়মটা দেখালাম যে এ বি আর সিডি, এ বি আর সিডি, তাহলে এখানে এরকম এডি আর বিসি এই দুইটা আমরা কোনাকুনি আসলে গুণ করার চেষ্টা করবো আড়াআড়ি। তাহলে এই দুইটা প্রথমে আমরা নেই। তাহলে এখানে দেখেন আপনি 36 18, আচ্ছা এটাকে তো ছোট করা যায়, রাইট? এটা ছোট করে ফেলা যায়, তাহলে হিসাবটা সুবিধা হবে। 18 দ্বিগুণে জাস্ট 36, তাহলে আপনি ইজিলি পাচ্ছেন এই কোনাকুনি যদি গুণ করেন, কম্পেয়ার যদি করেন, দেখেন এখানে 3 একে 3 আর এখানে 5 দ্বিগুণে 10, তো ডেফিনেটলি এই অংশটা ছোট আসতেছে। আমার যে নিয়মটা ছিল এখানে এডি, এই এডিটা ছোট চলে আসতেছে। তাহলে এই প্রথমের এই কোনাকুনি গুণটা যদি ছোট হয়, তাহলে প্রথম ভগ্নাংশটা ছোট। তাহলে অ্যাটলিস্ট ক এবং খ এর মধ্যে আমি এটা বলতে পারি যে ক ছোট। হ্যাঁ, এই ক বেসিক্যালি 2 ভাগের 1। আচ্ছা আপনি পরবর্তীতে 2 ভাগের 1 এর সাথে কম্পেয়ার করেন এই গ নম্বরটা 31 এবং 16। এখন এখানে স্পষ্টতই 31 একে 31 এই কোনাকুনি, আর এখানে 16 দ্বিগুণে 32, তার প্রথম অংশটা ছোট আসতেছে। আপনি আবারও বলতে পারেন যে ক এবং গ এর মধ্যে এই কই হচ্ছে ছোট। আবারও যদি শেষ অংশটার সাথে আমরা দেখি 2 ভাগের 1 এবং 12 ভাগের 4, কোনাকুনি কম্পেয়ার করলে এখানে এটাও আবার কত আসতেছে 12, আর এটা 4 দ্বিগুণে 8 আসতেছে। আচ্ছা এটাকেও কিন্তু আরো ছোট করে চিন্তা করা যায়, 12 ভাগের 4, সো বেসিক্যালি 3 ভাগের 1। এখন ব্যাপারটা আরো সহজ হয়ে যায়, 2 ভাগের 1 বড় নাকি 3 ভাগের 1 বড়। মানে আপনি একটা জিনিসকে দুইটা ভাগ করে একটা নিতেছেন মানে অর্ধেক, আর একটাকে 3টা ভাগ করে একটা নিতেছেন মানে কিন্তু অনেক ছোট নিতেছেন, তো স্পষ্টতই এটা ছোট আসবে। আবার এইভাবে যদি চিন্তা করেন 12 একে 12, প্রথম অংশটার গুণফলটা বড়, তাহলে এই প্রথম ভগ্নাংশটা বড়। অর্থাৎ আলটিমেটলি আমরা পেলাম ঘ নম্বরের যে এইটা আছে, ভগ্নাংশটা আছে, এইটা দাঁড়ালো সবচেয়ে ছোট। কোন সংখ্যাটা সবচেয়ে ছোট, এটা আমরা আড়াআড়ি পদ্ধতিতে গুণ করে এটা আমরা পেলাম, রাইট? সো এই ধরনের প্রশ্ন বেসিক্যালি আপনার এমসিকিউতেই থাকবে। আর যদি রিটেনে দেয় কখনো, তাহলে অবশ্যই আপনাকে এইভাবে এত বড় সংখ্যা দিবে না, এখানে হয়তো 3টা ভগ্নাংশ দিয়া ম্যাক্সিমাম আপনাকে বলবে যেটা হয়তো আপনার সমহর বিশিষ্ট করে করতে হইলো, যদি রিটেন ফরম্যাটে থাকে। আমি আবারও বলতেছি, রিটেন ফরম্যাটের অঙ্কগুলো এইভাবে এত বড় দিবে না, এটা সাধারণত আপনি হচ্ছে হাতে কলমে করতে পারবেন, ওইটা আপনি লসাগু অনুযায়ী করবেন। রিটেন অঙ্কগুলোতে হয় কি যে আপনি যদি শর্টকাটে করেন আপনাকে মার্কস দিবে না। এটা হচ্ছে যারা রিটেন পরীক্ষা দেয় রেগুলার বা এক্সপিরিয়েন্স আছে ওদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন যে রিটেনে আপনি যদি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করেন, এমনও হতে পারে পুরো অঙ্কটা আপনাকে কেটে দিতে পারে, অথবা অনেক সময় পার্সিয়াল মার্কস দিতেও পারে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম প্রপারলি না করলে অঙ্কটা কেটে দেয়। আচ্ছা, তো এই অঙ্কটা কিন্তু আপনার কখনোই রিটেনে থাকবে না, এইটা থাকলে এমসিকিউতে থাকবে, এবং এইটার ক্ষেত্রে আপনি কখনোই সমাহার করতে যাবেন না, এই কোনাকুনি করে অঙ্কটা করবেন। জাস্ট অল। সেম একটা অঙ্ক পরে আছে, জি কি বলবেন? জি না স্যার। ওকে, আচ্ছা তাহলে এইখানে আমরা একটু কম্পেয়ার করি। এই কোনাকুনি করলে পাইতেছি 3 13 39, আর এই কোনাকুনি দেখতেছি যে 15 দ্বিগুণে 30। তাহলে আমার প্রথমটা বড় আসছে, তার মানে এই ক সংখ্যাটা বড়, রাইট? আচ্ছা এখন এই ক এর সাথে আমরা এই গটা দেখি, তাহলে 5 13 হয় 65, আর এখানে 4 15 হইল 60। এগেইন প্রথম গুণফলটা বড়, তার মানে আমার এই প্রথম যে ভগ্নাংশটা এটাই বড়। এবং ফাইনালি আপনি যদি এর সাথে দেখেন 3 13 39, আর একটা শূন্য বসায় দেই, আর এদিকে এটা যদি করেন 15 গুণ 23, আমি তাড়াতাড়ির জন্য ক্যালকুলেটর করতেছি, তাহলে এটা হচ্ছে 345। আচ্ছা তাহলে কোনটা বড় হইলো এখন? এই 390, আবার ওইটা বড় হইলো। তাহলে এই প্রথম যে গুণফলটা এটা বড়, ডেফিনেটলি আমার প্রথম যে ভগ্নাংশটা এটাই বড় আসতেছে। তাহলে মূল নিয়মটা আবারও বলি যে আপনি এই কোনাগুনি গুণ করে যদি বড় পান তাহলে প্রথম ভগ্নাংশটা বড় হবে,
আর যদি এই কোনাকুনি গুণ করে বড় পান তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা বড় হবে। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এখানে স্যার আপনাকে answer দেখা আসতেছে। যাচ্ছে না কেন? আপনি দেখা প্রেজেন্ট যাচ্ছে না না। কেন? না, আমি স্যার প্রেজেন্ট। আরেকবার আপনি বলেন। দেখতে চান আমাকে? হ্যাঁ, স্যার আরেকবার বলছি। বলেন। হ্যাঁ, শিওর শিওর। ধরেন দুইটা ভগ্নাংশ, একটা হচ্ছে a বাই b আর একটা হলো c বাই d। এখানে আপনি যদি এই কোনাকুনি গুণ করেন তাহলে আপনি পাচ্ছেন কি ad। ad শুড বি গ্রেটার দেন bc। ad শুড বি গ্রেটার দেন bc। তাহলে কি হবে ভাই? এইটা যদি বড় হয়, এই কোনাকুনি যদি বড় হয় তাহলে প্রথম ভগ্নাংশটাই বড় হবে। ভাইয়া যদি আপনি উল্টাটা হয়, সরি, ভাইয়া মিউট করেন। আচ্ছা হ্যাঁ, এটার জন্য এটা খোলা, মাইকটা খোলা। মোহাম্মদ পুরা নাম তো দেখাচ্ছে না, মোহাম্মদ কিছুটা হবে, আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে, অফ হয়েছে। আচ্ছা, তাহলে এডিটা যদি ভাই ছোট হয়ে যায়, এডিটা যদি ছোট হয়ে যায় আর বিসিটা যদি বড় হয়ে যায় তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশটা হবে বড়। অর্থাৎ এই কোনাকুনি গুণটা আপনাকে অবশ্যই বড় করতে হবে। আর যদি আপনি ছোটটা খুঁজেন তাহলে হচ্ছে এটা ছোট হইতে হবে। হ্যাঁ, সবচেয়ে ছোটটা যদি খুঁজেন তাহলে দেখবেন যে এটা ছোট হয় কিনা। দ্যাটস ইট। আচ্ছা, তো এটা হলো আড়াআড়ি গুণের একটা শর্টকাট নিয়ম আর কি, আর কিছুই না। ওকে, আচ্ছা, কে যেন বলতেছিলেন আমাকে দেখা যায় না কেন? হ্যাঁ মিশুর কি হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাখ্যা করছি। আমি আসলে বাসা থেকে ক্লাস নিতেছি। আমি স্টুডিওতে আসি নাই, এটা আমার কম্পিউটার এবং ড্রয়িং প্যাড থেকে নিতেছি। আমাকে দেখতে চাইলে আমি আমার মোবাইলে ক্যামেরাটা অন করতে পারি। মনে হয় না দেখে দেখে ওটা লাভ হবে, অঙ্কটা আমরা দেখি বেটার। আচ্ছা, আমার ক্যামেরার কোয়ালিটি আসলে খারাপ। তো যাই হোক, আমাদের স্টুডিওতে অনেক ভালো ক্যামেরা আছে, ওটা দেওয়া থাকলে ভালো হইতো। আচ্ছা, হোয়াটএভার। তো নিচের কোনটি ছোট? আচ্ছা, এখন দেখেন এই ক্ষেত্রে আমরা দেখি যে 0.3 এইটা তো একটা ফিক্সড ভ্যালু, এটাতে তার কোনো কাহিনী নাই, এটা তো এটাই। এক সেকেন্ড, স্যার 2 নাম্বারটা তো মনে হয় ছোট হবে। এক সেকেন্ড। আমাকে একটা মেসেজ আসছে, এখানে কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা, হোয়াটএভার। সো হ্যাঁ, 2 নম্বরটা। আচ্ছা, তার আগে আমি একটু এটা দেখি। 3, এই 3 দিয়ে যদি আপনি 1 কে ভাগ করেন তো ডেফিনেটলি প্রথমে দশমিক আসবে, আপনি এখানে 0 নিয়ে নেবেন। তারপর 3 দিয়ে আজীবন আপনি ভাগ করতে থাকেন, ওই একই রেজাল্ট আসতে থাকবে, 3 3 3 3 3। রাইট? তাহলে অ্যাটলিস্ট এটা আমি বলতে পারি যে এইটা হচ্ছে বড়। এই যে ফিক্সড ভ্যালুটা আছে, এই ফিক্সড ভ্যালু হচ্ছে এটা অন্তত বড়, তার মানে এটা ছোট। আচ্ছা, এখন আপনি এই 5 দিয়ে 2 কে ভাগ করেন। 5 দিয়ে এটা এটা নরমালি আমরা বুঝি 0.4 আসে কিভাবে? আপনি হচ্ছে এটাকে 20 চিন্তা করেন, এটাকে 20 চিন্তা করেন আর রেজাল্ট গুলো আপনি দশমিকের পরে বসান। দ্যাটস ইট। তাহলে 5 দিয়ে 20 কে ভাগ করলে 4, এটার রেজাল্ট হলো 0.4। এটা তো ভাই আরো বড়, এটা আরো বড়। ঠিক আছে? আচ্ছা, এখন মজাটা হইলো এই খ নাম্বার যে ভাই বলতেছিলেন হ্যাঁ যে এটা ছোট হইতে পারে, এইটাতে কাহিনীটা মজাটা হইলো এটাতে। দেখেন নরমালি যেটা হয় যে আমি যদি একটা বর্গক্ষেত্র নেই, এটার এক বাহু যদি 5 হয়, ক্ষেত্রফল সবসময় বড় থাকে। অর্থাৎ 5 স্কয়ার করলে নরমাল একটা সংখ্যাকে সবসময় আপনার যে বর্গ ফল যেটা বর্গটা আসে আসলে এই বর্গটা বড় থাকে বর্গমূলের চেয়ে। কিন্তু দশমিকের ক্ষেত্রে করলে এই আরেক পেঁচাল। দশমিকের ক্ষেত্রে আপনি যদি নরমালি এটাকে ধরেন হচ্ছে স্কয়ার করেন, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, কিন্তু এখানে 3 কয়টা? 2টা। এবং আমরা জানি গুণের নিয়ম অনুযায়ী যতগুলো দশমিক থাকে, মানে দশমিকের এখানে হচ্ছে যত ঘর থাকে তত ঘর আমি দশমিকটা বসাইতে হবে। তাহলে আপনি 3 তিরিকে যে 9 এখানে দশমিক দিয়ে দিবেন, এটা কিন্তু করার সুযোগ নাই। এখানে 2 ঘর ছিল, আপনি 2 ঘর বানায় নেন। তাহলে এই যে কাহিনীটা হইছে যে আপনি যদি কোনো কিছুকে দেখা যাচ্ছে বর্গ দশমিক সংখ্যাকে যদি বর্গ করেন তাহলে এইটার বর্গমূলের যে মানে রেজাল্টটা আসে, বর্গমূলটা যেটা আসে এটা কিন্তু আরো ছোট হয়ে যায়। মানে বর্গ মূলের চেয়ে বর্গ সংখ্যাটা হলো যে ছোট আসতেছে। আচ্ছা, এখন আপনি যদি চিন্তা করেন যে আমি 0.3 এটাকে হচ্ছে আমি বর্গমূল করব, তাহলে আপনি দেখেন আমি ক্যালকুলেটরে জাস্ট করতেছি এখানে। আচ্ছা, আমার এখানে ক্যালকুলেটর নিয়ে আসি, একটু দেখাইতে সহজ হবে। ক্যালকুলেটর, ওকে। আচ্ছা, এটাতে রুট আছে কিনা? রুট রুট রুট
স্ট্যান্ডার্ড। ওকে, ঠিক আছে। তাহলে আমি এটাকে 3 না তো 0.3 এটাকে দেখেন রুট করি, তাহলে এটা মান আসতেছে 0.5477। ঠিক আছে, 0.5477। তাহলে আমি যে কথাটা ভাই বলতেছিলাম এখানে বিষয়টা দেখেন যে এই 0.3, আমি একটু মুছি এটাকে, হ্যাঁ একটু মুছি তাহলে সহজ হবে। কলমটা ঠিক মতো কাজ করতেছে না আজকে। যাক, তাহলে এখানে এই 0.3 এটা কিন্তু ভাই বর্গ সংখ্যা, এই যে 0.3 এটা কি একটা বর্গ সংখ্যা। এখন এইটাকে আপনি যদি বর্গমূল করেন, এইটাকে বর্গমূল করলে আমার আসতেছে 0.47 সামথিং যেটা আছে। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম, আপনি যদি হচ্ছে দেখেন যে এই 0.3 এটাকে যদি আপনি বর্গ করে ফেলেন, তাহলে রেজাল্ট আসতেছে আরো ছোট 0.09 এটা আসতেছে। তাহলে আপনি যদি 0.09 এটাকে যদি রুট করেন, তাহলে সংখ্যাটা আসবে কি আরো আরো বড় সংখ্যা আসবে। নর্মালি এটা আসার কথা না ভাই, নর্মালি 25 কে আপনি রুট করলে আপনার আসবে হচ্ছে ছোট সংখ্যা, কিন্তু এইটাকে আপনি রুট করেন, দশমিকে এটাকে রুট করেন, আসতেছে হলো বড় সংখ্যা। তাহলে আপনি এইটাকে যখন হচ্ছে রুট করবেন, এইটাকে রুট করলে এটার মানটা 0.3 থেকে আরো বড় আসবে। তাহলে এইটা আমি নিতে পারতেছি না, এটাও বড় চলে আসছে, এটাও 0.47 সামথিং, আরো আরো বড় সংখ্যা। এটা আমি ক্যালকুলেটর মাত্র করে দেখাইলাম। তার মানে এইটাই কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা। এখানে কারো কিছু বলার থাকলে বলেন, আমি একটু মুছি, আপনারা বলেন। তাহলে উত্তর হ্যালো 0.3, জি 0.3। আর বাকি যেটাই আপনি নেন না কেন, বাকি যেটাই নেন না কেন 0.3 এর চেয়ে বড় আসতেছে। আমার দরকার হচ্ছে ছোট সংখ্যা। তো যে ভাই বলতেছিলেন যে এই রুট করলে এটা মনে, আমি রুটটাকে নেই, এটা হচ্ছে ছোট হবে, আপনি কিন্তু উল্টা চিন্তা করতেছিলেন। মানে অ্যাটলিস্ট এটা হলো আপনার কি বল, দশমিক সংখ্যার ক্ষেত্রে এই লজিকটা খাটে না। হ্যাঁ, এটা যদি নর্মাল একটা সংখ্যা হইতো তাহলে এই লজিকটা খাটানো যেত। গট ইট? আর কারো কোনো সন্দেহ? তাহলে এইটা হলো সবচেয়ে ছোট সংখ্যা। আমি সংক্ষেপে বলে দিই, এটার ভ্যালু হচ্ছে অলমোস্ট 4, এটার ভ্যালু হচ্ছে 0.33 এন্ড এটার ভ্যালু হচ্ছে 0.47। তাহলে রইল কোনটা বাকি? ক নম্বর। শেষ। আচ্ছা, পরটাতে আসি। একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 8। এটা রিটেন টাইপ হতে পারে। এখানে আমরা যদি লব এবং হরকে ধরে নিই, যে লব ইজ ইকুয়াল এক্স এবং হর ইজ ইকুয়াল ওয়াই। ঠিক আছে, যেখানে যেখানে এই যে হরটা কিন্তু বড় হবে, কারণ নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলছে, তাহলে হচ্ছে লব বড় হবে, লবটা এখানে বড় হবে। ঠিক আছে, কারণ ভগ্নাংশটা হলো অপ্রকৃত। যদি প্রকৃত ভগ্নাংশ বলতো তাহলে হরটা ছোট আসতো। ঠিক আছে, আচ্ছা তাহলে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হলো 8। তাহলে এটা আমার একটা প্রথম শর্ত। আমি দেখতে পাচ্ছি যে শর্তগুলো এরকম, যে প্রথম শর্ত মতে আপনি অবশ্যই আগে লিখে নেবেন। এই পাশেরটা আমি খালি রাখলাম, যে আমি এখানে লিখবো ভগ্নাংশটা আসলে কি। এই এক্স এবং ওয়াই হলো বড়, তাহলে সুতরাং ভগ্নাংশটা আসে এইরকম, এক্স ডিভাইড বাই ওয়াই। এখানে এক্সটা বড় কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথম যে শর্তটা দেওয়া হয়েছে, লব এবং হরের সমষ্টি হলো 8, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এবং তাদের অন্তরফলের সময় খুব সাবধানে, যেটা বড় সেটা কিন্তু আগে দিতে হবে। সেখানে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, x বড়, তাহলে x থেকে y বাদ দিলেই আপনার আসবে 2। এখন এটা তো সমীকরণ সমাধান, আপনি হচ্ছে জাস্ট দুইটা যোগ করেন, তাহলে 2x ইজ ইকুয়াল আসতেছে 10, তাহলে x ইজ ইকুয়াল 5। আর এইটা আপনি যে কোনো একটা সমীকরণে যদি বসান, আমি এটা আপনি যদি 1 নং 2 নং দেন, তাহলে আমি এটা 2 নং যদি বসাই, তাহলে 2 নং এ x এর মান বসাই,
x এর মান বসে আমি কি পাচ্ছি 5 minus y is equal to 2, that means y is equal, আচ্ছা মাইনাস y রাখি, মাইনাস y is equal 2 minus 5, এটার মান হবে -3, তো আমি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে আমার রেজাল্ট আসতেছে y is equal 3। তাহলে আমার যে ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা ছিল, হ্যাঁ এটা হলো প্রশ্ন যে ভগ্নাংশটা আসলে কত। তাহলে ভাই ভগ্নাংশটা হলো এই যে আমার x এর মান পাইলাম 5 আর y এর মান পাইলাম 3, এই হলো ভগ্নাংশটা। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে তো, তবে স্যার আমরা তো এইভাবে লেখা ছাড়া তো আবার স্যার ভালো করে বুঝতে পারতেছি না। জি বুঝি নাই কথাটা। বলতে স্যার আপনি যেভাবে লেখা বুঝাইতেছেন এটাই নিয়ম, তবে তো স্যার আমরা তো স্যার এখন লেখার তো সময় পাইতেছি না, বিশেষ করে আমি তো সময়টা বার করতেছি। ও আচ্ছা, এখন সময় পাইতেছেন এটা বলতেছেন? জি স্যার, জি স্যার, মানে লিখতে আপনার অঙ্ক শেষ হয়ে দিকে। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই। এটা এখানে হচ্ছে এখানে যে স্লাইড গুলা, এই স্লাইড গুলো আমি এইগুলা থাকবে, নোট গুলা থাকবে, এটাকে আমি একটা পিডিএফ করে দিব না, আপনার আলাদা নোট না নিলেও চলবে। অঙ্কটা এখানে যেটা দেখতেছেন জাস্ট এই অঙ্কটাই থাকবে, এইভাবেই থাকবে। এটা আমি একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিব না এডোফিক্স অ্যাপে, এই পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দিবেন, তাহলে অঙ্কর নোট না নিলেও চলবে। এটা স্ক্রিন রেকর্ড তো পাবেনি, আমি নিজে এটা স্ক্রিনটা রেকর্ড করতেছি, পুরো স্ক্রিনটা, প্লাস এটা পাঠিয়ে দিলে ওরা আপনাদেরকে আপডেট করে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। ওটাতে যাই তাহলে। আচ্ছা এটাও একটা ভগ্নাংশের অঙ্ক। তো কোন প্রকৃত ভগ্নাংশ, এখন খেয়াল করেন এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কোন প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। তো অঙ্কটা আগের মতোই, একটু ডিফারেন্ট হতে হবে, জাস্ট ওই এক্স আর ওয়াইটা শুধু পার্থক্য হবে। ধরি লব এক্স হর ওয়াই, যেখানে এখন খেয়াল করেন এই ওয়াইটা বড় হবে, কেন? যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে হর ছোট, সরি হর বড় লব ছোট, সুতরাং ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে? সুতরাং ভগ্নাংশ দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই, এখানে ওয়াইটা বড় যেটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা ওকে, তাহলে এখন হচ্ছে প্রথম যে শর্তটা, হর ও লবের অন্তর হলো 2। প্রথম শর্ত মধ্যে আমি কি পাচ্ছি? প্রথম শর্ত মতে এক্স মাইনাস, আচ্ছা হর ও লবের অন্তর, খেয়াল করে দেখেন কথাটা কিন্তু খুব খেয়াল করার একটা বিষয়। হরটা কথাটা আগে বলা হইতেছে এবং হরটা কিন্তু আমাদের এখানে বড়, এখানে আগের মতো যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে দেন রেজাল্টটা কিন্তু উল্টা আসবে। তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল 2, ঠিক আছে? ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল 2। আচ্ছা এটা যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করি তাহলে আমি এটাকে এখনই আমি ওয়াই এর মানটা বের করে রাখি, বা ওয়াই এর মানটা থাকবে 2 প্লাস এক্স, তাহলে আমি এই ওয়াই এর মানটা পরবর্তীতে রিপ্লেস করে দিব। আচ্ছা দ্বিতীয় শর্ত মতে, হর ও লব হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, তাহলে আমি একটা ভগ্নাংশ লিখি। ভগ্নাংশটা ছিল আমাদের এক্স আর ওয়াই, উভয় থেকে আমি 3 বিয়োগ করলাম, তাহলে যে ভগ্নাংশ পাওয়া গেল, এই যে ভগ্নাংশটা পাইলাম। আচ্ছা এইটার সাথে যদি আবার 8/3 যোগ করি, এটার সাথে যোগ করব 8/3, তাহলে আমি যোগফল পাবো 1। অনেক পেঁচানো কথা। আচ্ছা তাহলে এখন ওই যে আমি ওয়াইটা লিখে রাখছিলাম, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 প্লাস এক্স, এই ভ্যালুটা আমি তাহলে এখানে বসায় দিই। তাহলে এক্স মাইনাস 3 ডিভাইড বাই এই ওয়াই এর ভ্যালুটা, এই ওয়াই এর ভ্যালুটা আমি এখানে বসাই দিতেছি। তাহলে ওয়াই এর বদলে আমি লিখবো 2 প্লাস এক্স মাইনাস 3 প্লাস 3/8 ইজ ইকুয়াল 1।
বা এখানে থাকতেছে x মাইনাস 3 আর নিচে থাকতেছে x মাইনাস 1 প্লাস, আচ্ছা এটাকে একটা কাজ করা যেত, এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে গেলে আমরা এটা 1 এর সাথে যোগ করে দিতে পারতাম। এই 3/8টাকে আমার মনে হয় আগেই ওইদিকে নিয়ে যাওয়া উচিত ছিল, না নিলেও কোনো সমস্যা নাই, না নিলেও কোনো সমস্যা নাই, এটার সাথে আপনি করতে পারেন একসাথে। আমি যেহেতু করে ফেলছি এটার সাথে করলাম, আপনি নরমালি এটা ওই পাশে নিয়ে গেলে কাজটা একটু আগায় থাকতো। আচ্ছা তাহলে এখানে আমি যদি লসাগু নেই, লাস্টেসে হইলো এই দেখেন এই দুইটার মধ্যে তো কমন কিছু নাই, ঠিক আছে, কমন কিছু নাই, তো সরাসরি আমি গুণ করে দিব, দুইটার মধ্যে গুণ করে দিলে 8x মাইনাস 8 চলে আসে একদম ডাইরেক্ট। তাহলে 8x, অথবা আমি এটাকে হচ্ছে ব্র্যাকেট দিয়ে রাখি, হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে অনেকের। স্যার সংখ্যাটা ডান দিকে নিলে হতো না? ভালো হইতো, জি জি, সংখ্যাটা ডান দিকে নিয়ে আগে নিয়ে গেলে ভালো হইতো। আমি যেহেতু করি না এইভাবে একসাথে করে ফেলতেছি, একটু একটা লাইন একটু বেশি হবে আর কি, আর কিছু না। এটা এই পাশে নিয়ে যাওয়াটাই বেটার। যারা করতেছেন একটু মনে রাখেন যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমার আগেই এই পাশে নিয়ে ওই 1 এর সাথে বিয়োগ করে দিলে সহজ হইতো বিষয়টা। আর এইভাবে করলে কোনো সমস্যা নাই, করতে পারবেন, রিটেন ফরম্যাট তো করতে পারবেন। তাহলে এটা ওই x মাইনাস 8 দিয়ে ভাগ করলে 8 থাকে, 8 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 8x মাইনাস 24, আর এখানে হচ্ছে প্লাস 8 দিয়ে ভাগ করলে x থাকতেছে, তাহলে 3x মাইনাস 1 ইজ ইকুয়াল 1। আমি মনে হয় পরের একটা পেজে চলে যাই, পরের পেজে গেলে ভালো হইতো। আচ্ছা তো এই পাশে দেখতেছি 8x থেকে 3x বাদ যাবে না, যোগ হবে 11x মাইনাস 25, এই যে একটু বড় হয়ে গেছে, এইভাবে করাতে একটু বড় হয়ে গেছে। 8x মাইনাস 8 ইজ ইকুয়াল 1। এখন আর গুণ করে দিব, তাহলে 11x মাইনাস 25 ইজ ইকুয়াল 8x মাইনাস 8, বা এখানে শেষই করে ফেলি একটু, 8xটাকে বাম পাশে নিয়ে আসলে আপনার থাকবে শুধুমাত্র 3x। 3x সমান সমান 25টাকে যদি ওই পাশে নিয়ে যায় এটা প্লাস হয়ে যাবে, 25 থেকে 8 চলে যাবে, তার মানে হচ্ছে কত 17 থাকে, 18 হইলে ভালো হইতো। x এর ভ্যালুটা, আচ্ছা একটু চেক দেন তো ভুল টুল হইলো কিনা কোথাও। 27 হয়, 27টা 3 দিয়ে ভাগ করলে 9। 27 হয়, 25 আমি তো দেখতেছি হচ্ছে এই 25টা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়। এখানে কি 25 আসছে, এই জায়গাটা থেকে 25 আসছে? আচ্ছা একটু চেক দেই, কেউ একটু হেল্প করেন প্লিজ। 8x 3 8 24, 8 দিয়ে ভাগ করলে হচ্ছে x, সো 3x মাইনাস 1। কোথাও কি প্লাস মাইনাসের কোনো হ্যাসেল হইলো? স্যার এখানে তো 25 ঠিকই আছে। আচ্ছা তাহলে এই 8টা, আচ্ছা আমি পরের পেজে যাই, আগে উচিত ছিল পরের পেজে যাওয়া, নতুন একটা পেজে লিখি। দেখেন ব্যাপারটা এরকম ছিল যে 11x মাইনাস 25, 11x মাইনাস 25 ইজ ইকুয়াল হচ্ছে 8x মাইনাস 8, 8x মাইনাস 8। এইটা কি ঠিক আছে কিনা একটু কনফার্ম করেন আমাকে। আমার হচ্ছে এখানে 17 চলে আসতেছে, নরমালি এটা আসার কথা না। আচ্ছা আগে একটু চেক করি এখানে দুইটার লসাগু। আচ্ছা y এর ভ্যালু এটা তো হলো x প্লাস হইছে, 2 প্লাস x, 2 প্লাস x। আচ্ছা 2 প্লাস x এখানে বসাইলাম, এই 2 প্লাস x ভ্যালু বসাইলাম, এখান থেকে 3 চলে গেল মাইনাস 1, উপরে x মাইনাস 3 ছিল, এখানে 8 3 1। আচ্ছা দুইটার লসাগু নিলাম, 8 ইনটু x মাইনাস 1, x মাইনাস 1 দিয়ে এখানে ভাগ করলে তো 8ই থাকে, রাইট? 8x মাইনাস 24 প্লাস, অঙ্কটা আবার প্রথম থেকে দেখেন, প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝাও যাইবো
সমাধান বের হয়ে আসবো আর এত আর চিন্তা করতে আচ্ছা হবে একটু না। দেখেন তো আমার হচ্ছে এখানে এটা লব এক্স ছিল, হর ওয়াই ছিল, এটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে হরটা বড়। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। ভগ্নাংশটা এক্স বাই ওয়াই, হর ও লবের অন্তর 2। ওকে, হর থেকে লব বাদ দিলাম, 2 আসছে, এক্সটাকে জাস্ট ওই পাশে নিয়ে গেছি, ওয়াই এর ভ্যালু 2 প্লাস এক্স। আচ্ছা, দ্বিতীয় শর্তটা বলতেছিল হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 3/8 যোগ করলে, 3/8 যোগ করলে যোগফল হবে 1। আচ্ছা, ওয়াই এর ভ্যালুটা বসালাম 2 প্লাস এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে 8, 8x মাইনাস 24 প্লাস 3 দিয়ে ভাগ করলে হচ্ছে না, 8 দিয়ে ভাগ করলে x মাইনাস 1। পাইছি, ইয়েস, ধরা পড়ছে। এই যে দেখেন, এই যখন 3 দিয়ে যখন গুণটা করছি, এই 3 দিয়ে গুণটা করার সময় এখানে 3x লিখছি ঠিকই, কিন্তু 3x মাইনাস 1 দিয়ে দিছি, এটা 3x মাইনাস 3 হবে। এই ক্যাচালটা এখানে হয়েছে 27। এটি যে বলতেছিলেন ঠিকই আছে। 27টা হয় কিভাবে? যে এইভাবে, এই যে তাহলে 27 পাইলাম। এটাই বলছি স্যার। হ্যাঁ, এটা আমি তো খুঁজে পাই নাই কোথায় আসলে ভুলটা হয়েছে। থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা হলো আসলে 27, 25 না 27, তাহলে এটা হলো 27 অ্যাকচুয়ালি। এই এখন তাহলে ঠিক আছে, 27 থেকে তাহলে 8 চলে গেল, তাহলে 21 থাকতেছে, 21। আচ্ছা, এই ঠিক আছে। এখন তাহলে x ইজ ইকুয়াল 21/3 ইজ ইকুয়াল 7। ব্যাস, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন এই x এর ভ্যালুটা আমি হচ্ছে y এর জায়গায় বসাই দেই। তাহলে y ইজ ইকুয়াল কত ছিল? 2 প্লাস x, তাহলে 2 প্লাস 7, দ্যাট মিন্স 9। সুতরাং ভগ্নাংশটা কি আসতেছে? সুতরাং ভগ্নাংশটা আসতেছে 7/9। দ্যাটস ইট। এটা হইছে না আপনাদের? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। প্রথম থেকে আবার জি, কিন্তু জি, জি। রিপিট করলে বোঝার জন্য ভালো ছিল আর বুঝতে সুবিধা ওকে, হবে। ঠিক আছে। জি, 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 1 মিনিটে আমি তাহলে একটু রিক্যাপ করি। হ্যাঁ, আচ্ছা, আমি হাইলাইটারটা দিয়ে দেখাই দিতেছি। এখানে এটা বলছে প্রকৃত ভগ্নাংশ, একটু খেয়াল করেন। প্রকৃত ভগ্নাংশ হলে এই হরটা কিন্তু বড় থাকবে। আচ্ছা, তাহলে আমি লব ধরলাম x, হর ধরলাম x, এবং এখানে ওয়াইটা বড়, ঠিক আছে? তাহলে ভগ্নাংশটা হলো নরমালি x বাই ওয়াই। এটা তো আমি লব x ধরে নিছি, হর y ধরে নিছি। প্রথম শর্ত মতো যেখানে বলতেছিল হর ও লবের অন্তর হইল 2, হর ও লবের অন্তর মানে হচ্ছে পার্থক্য, বিয়োগফল। তাহলে হর থেকে লবটাকে বাদ দিলে 2 আসবে, এবং আমি y এর ভ্যালুটা আগে এখানে বের করে নিছি, পরবর্তীতে আমি এটা কোথাও বসায় দিব। তাহলে এই x টাকে আমি ডান পাশে নিয়ে গেছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে, যে মাইনাস x ছিল এটা এই পাশে প্লাস x হয়ে গেছে। এইবার দেখেন দ্বিতীয় শর্ত মতে বলতেছে হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে, হর ও লব উভয় হতে, তো এই যে x থেকেও 3 বিয়োগ হবে, y থেকেও 3 বিয়োগ হবে, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে, মানে বেসিক্যালি আমি এই যে ভগ্নাংশটা পাইলাম এটার কথা বলতেছে, যে ভগ্নাংশটা পাওয়া যাবে তার সাথে যদি আরো এই 3/8 এটা যদি যোগ করে, তাহলে তার মান হবে এই দুইটার যোগফলের মান হবে 1। আর কিন্তু বাকি আমি শুধু এটা সমাধান করছি, এইটাকে এই y এর জায়গায় আমি হচ্ছে x এর আগে যে ভ্যালুটা ছিল 2 প্লাস x, এই 2 প্লাস x ভ্যালুটা আমি এখানে বসাইছি। এই যে দেখেন 2 প্লাস x, তারপরে এই 2 থেকে 3 বাদ দিলাম, 1 থাকলো। হ্যাঁ, বাকি পরে এই দুইটাকে আমি একসাথে লসাগু করছি। এই জায়গাটাতে আপনারা যদি আসলে এইটাকে ডান পাশে নিয়ে 1 এর সাথে করেন তাহলে ইজিয়ার হবে। আচ্ছা, যাই হোক, আমি এটাকে জাস্ট যোগ করলাম, লসাগু করলাম, যোগ করলাম, এন্ড একটা সময় হচ্ছে আমার মোটামুটি এটা এরকম একটা ফরম্যাটে আসছে, এখান থেকে আমি সলভ করলাম, x এর ভ্যালুটা বের করলাম, যে x ইজ ইকুয়াল 7, এবং ওই যে আমার ছিল আগে y ইজ ইকুয়াল 2 প্লাস x, ওইখানে x এর ভ্যালুটা বসালাম 7, আলটিমেট ভ্যালু আসছে 9। সো ভগ্নাংশটা আসছে 7/9। সলভ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে বলতেছে কোন সংখ্যার 1/3 ও 1/4 পার্থক্য হইল 2.5, তাহলে সংখ্যাটা কত? আচ্ছা, যে কোনো সংখ্যা ধরি
ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল এক্স, তাহলে প্রশ্ন মতে এখানে বলা হচ্ছে সংখ্যাটার 1/3, অর্থাৎ এক্স এর 3/1, আর এই এর মানে বোঝায় গুণ, আর এই এক্সটা এটা উপরে আছে। তাহলে আমরা ভাই সংক্ষেপে শর্টকাটে সরাসরি লিখতে পারি যে এক্স এর 1/3 মানে হইলো x/3, 1/3 ও 1/4 পার্থক্য, অর্থাৎ বিয়োগফল, 1/4 বিয়োগফল, সেটা মান কত? 2.5। 2.5 না বলে আমরা এটাকে হচ্ছে ধরেন 25/10 লিখতে পারি। অর্থাৎ আপনি যদি 25 কে 10 দ্বারা ভাগ করেন, এই একটা শূন্যের জন্য 0.1 ঘর বামে আসবে, এটা রেজাল্ট কিন্তু 2.5 হবে। আচ্ছা, এখানে তাহলে লসাগু নেই, 12, 3x or 4x minus 3x is equal 25/10। এটাকে তাহলে একটু ছোট করা যায়, লাইক 5 দিয়ে যদি কেটে দিই তাহলে উপরে থাকতেছিল 5 স্যার তাকে দেয় পরে কোন গুণ করে দেয় যাবে না। জি জি জি, তাহলে তো আমার হয়ে গেল এখানে x থাকতেছে শুধু, x/12 is equal হলো 5/2। তো এটা বুঝতে পারছেন যে কোনাকুনি গুণ করলে আমার 2x is equal 5 into 12, এবং x is equal আসবে 5 into 12 divide by 2। সো 2 দিয়ে যদি কাটাকুটি করে ফেলি, 2 দিয়ে কাটলে এখানে থাকতেছে 6। হ্যাঁ, তার মানে স্যার 2x = 60, পরে 2 দিয়ে ভাগ দিলে রাইট রাইট রাইট, জি 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 জি, আমি এই গুণটা করলাম না, গুণটা ওইভাবে করলাম না, আমি এখানে 12 সাথে কেটে দিলাম, x এর ভ্যালু আসতেছে তাহলে 30। তাহলে সংখ্যাটা আসলে কত ছিল? 30। এটা আপনি চেক দিয়ে দেখতে পারেন যে 30 এর 1/3 মানে 10, আর 1/4 কত হবে? এটা দশমিকে চলে আসবে, রাইট? 7.5 বা সামথিং, 4 সাথে যেহেতু 28 হয়, তাহলে এটা হতো 7.5 আসার কথা। তাহলে এটা বিয়োগ করলে পাওয়া যাবে হলো যে 2.5, এটাই বলছিল। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। এটা আমাদের অনেক পুরাতন একটা অঙ্ক, অনেক বছর ধরে আমরা করে আসতেছি বিভিন্ন ক্লাসে। একটা খুঁটি আছে, খুঁটির অর্ধাংশ মানে অর্ধেক, হাফ, স্যার হচ্ছে মাটির নিচে আছে। একের অধিকবার। জি জি, এটা স্যার খুবই একটা কমন। জি বলেন। এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় বারবার আসে, জি এই স্যার, লেভেলের ম্যাথগুলো অনেক আসে স্যার। স্যার এজেন জি। ইয়াটা কিন্তু ভালো করে বুঝাই দিন যাতে এটা সহজে সমাধান করা যায়। আমরা এগুলো আপনার আচ্ছা, আচ্ছা। ম্যাক্সিমাম এটা কিভাবে পরীক্ষায় পান? থাকে, একটু ভালোভাবে আমাদেরকে এই ম্যাথগুলো একটু ভালোভাবে বুঝাইবেন স্যার। বিশেষ করে এজেন প্রশ্নটা বারবার আসে, আমি কয়েকটা পরীক্ষা দিছি তো স্যার, এই কারণে বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, বিষয়টা হলো কি, এই মানে অনেস্টলি স্পিকিং, আমি এই অঙ্কটা হচ্ছে ক্লাস 5 এর একটা বাচ্চাকে কয়েকদিন আগে করাইছি। 5 এ বা 6 এ মনে হয়, 5 এও আছে, এটা 6 এও আছে, 7 এও সম্ভবত এই ধরনের অঙ্ক আছে, আর এখন নতুন সিলেবাসে আর কি। আচ্ছা, দ্য থিং ইজ দ্যাট ভাই যে অঙ্কগুলা করাইতেছি, আসলে এই অঙ্কগুলা মানে এখানে হচ্ছে খুব কি বলে যে অনেক মারপেজ আছে বা অনেক নিয়ম কানুন আছে, এরকম না। বিষয়গুলো খুবই সহজ এবং কমন বিষয়। হ্যাঁ, কিন্তু এখানে যে বিষয়টা আপনার পার্থক্যটা হয়, কোচিং গুলার আসলে দেখেন মানে কাজটা কি, একটা স্টুডেন্টকে বারবার প্র্যাকটিসে রাখা, বুঝছেন? এখানে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন আপনার নর্মালি দেখা যাবে যে ধরেন 45 মিনিট বা 1 ঘন্টা যদি ধরি আমি, 1 ঘন্টার মধ্যে আপনার হয়তো ধরেন 80টা প্রশ্ন দেওয়া লাগবে, 80টা, সরি বাংলা ইংলিশ পেঁচকে গেছে। 1 ঘন্টার মধ্যে আপনার 80টা প্রশ্ন দেওয়া লাগবে। তার মানে একটা প্রশ্নের জন্য গড়ে আপনি হচ্ছে 40-45 সেকেন্ড সময় পাইতেছেন। হ্যাঁ, 40 সেকেন্ড আমি ধরলাম এভারেজে। তাহলে একটা অঙ্ক, এই অঙ্কটা আপনি যখন দেখলেন, হ্যাঁ, দেখার সাথে সাথে আপনার হয়তো 40 সেকেন্ড সময় পাবেন। এমসিকিউতে যদি বলি আর কি, রিটেনে যদি হয় তাহলে তো আপনার এত সময় থাকবে না। আপনি যে এই অঙ্কটা ধরেন, এটা একটা ক্লাস 7 এর বাচ্চা যদি আমি ধরি, একদম 7th গ্রেডার, সে হয়তো এই অঙ্কটা আপনার করতে ধরেন 5 মিনিট সময় নেবে। মানে ও হচ্ছে আস্তে ধীরে চিন্তা করতে করতে হেলতে দুলতে লিখবে। আপনার কাছে কিন্তু 5 মিনিট সময় নেই, আপনার 1 মিনিটের মধ্যে করে ফেলতে হবে। এখানে যে বিষয়টা হয় যে আপনি যদি কোনো কোচিং করেন বা আসলে অঙ্কগুলো বারবার করেন, হ্যাঁ, নিজেও যদি গ্রুপ স্টাডি করেন বা নিজে নিজে পড়েন, বারবার অঙ্কটা করলে দেখা যায় হিসাব নিকাশগুলো মাথার মধ্যে দ্রুত হয়ে যায়। হ্যাঁ, অঙ্কটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন। এই চাকরির পরীক্ষাগুলার
খেলাটাই হলো আপনি কত তাড়াতাড়ি করতে পারেন। ঠিক আছে, আপনি এটা আরো যারা ম্যাথে আরো যারা স্পেশালিস্ট, যারা ধরেন 15 বছর 20 বছর যারা ম্যাথ পড়াইতেছে, তারাও দেখবেন এই কথাটা বলবে যে একটা সময় মানুষের বেসিক দুর্বল ছিল, এখন মানুষের বেসিক আলহামদুলিল্লাহ যথেষ্ট স্ট্রং, সবাই কম বেশি জানে বুঝে, অনেক বই আছে, ইউটিউব আছে, কোর্স আছে, কোচিং আছে। কিন্তু এখন আমাদের কাছে যে চ্যালেঞ্জটা হয়ে দাঁড়াইছে সেটা হলো যে কত তাড়াতাড়ি আপনি অঙ্কটা করতে পারবেন। এই জন্য দেখেন আমি এই অঙ্কটা কিন্তু মানে কঠিন কোনো অঙ্ক না। হ্যাঁ, এটা ব্যাপারটা হলো যে আপনি অঙ্কটা কত তাড়াতাড়ি করবেন। আপনারা বেশি বেশি এই ধরনের অঙ্ক করবেন, প্র্যাকটিস করবেন আরো। আমরা তো এখানে একটা দুইটা করাই দিতেছি, বাকি অবশ্যই আপনি নিজে নিজে করবেন। আচ্ছা, এখানে যেটা এই লেভেলে আরো কিছু অঙ্ক করাইবেন স্যার, এই লেভেল থেকে প্রায় আসে এই লেভেলে, এই অঙ্কটাই না, আরো কিছু এরকম একই টাইপের আরো কিছু অঙ্ক দেখাইবেন যাতে আমাদের বেসিকটা ভালো ক্লিয়ার থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে এইখানে একটা খুঁটির দেখেন একটা পুকুরই আমি এঁকে ফেলি, এইটা একটা পুকুর, এই হলো পুকুরের তলাটা। এখন আপনি যদি একটা খুঁটি নেন, এই পর্যন্ত ধরেন কাদামাটি, তাহলে এটা খুঁটিটা এরকম হয়, কাদামাটি আছে এখানে মাটির নিচে, হ্যাঁ কাদামাটি আছে, এই হলো আমার আলটিমেটলি খুঁটিটা। এটা ধরেন এই পর্যন্ত হচ্ছে মোটামুটি ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল। আচ্ছা, এখন এই খুঁটিটা তাহলে এই যে মাটির নিচে হাফ, অর্ধেক চলে গেছে মাটির নিচে, 1/3 পানির নিচে, অর্থাৎ পুরো যে খুঁটিটা এই যে অংশটা 3/1 এটা আছে পানির মধ্যে, আর বাকি যে অংশটা এটা হলো পানির উপরে। তার মানে একটা খুঁটিকে আপনি যদি নেন, এই খুঁটিটার অর্ধেক, এই অর্ধেকই চলে গেছে হলো মাটির নিচে, আর খুঁটিটাকে আপনি যদি সমান 3 ভাগে ভাগ করতেন, ধরেন এখানে একটা ভাগ দিলাম, এখানে একটা ভাগ দিলাম, এই যে সমান 3টা ভাগে ভাগ হইলো না, এই একটা ভাগের সমান অংশ মানে এইটুক তো কত হয়, একটা ভাগ হয় না, আপনি অনুমানে এইটুক নেন, এই যে আমি নিলাম, হ্যাঁ এই যে একটা ভাগ নিলাম, এই 3/1 চলে গেছে হলো মাটির মধ্যে, হ্যাঁ সরি পানির মধ্যে। এইটুক অংশ, এইটুক অংশ এটা হইলো আপনার মাটির ভিতরে, আর এই অংশটা হইলো আপনার পানির ভিতরে। তাহলে পানির উপরে আছে কোন অংশটা, বাকি এই অংশটা পানির উপরে আছে হলো আমার এই অংশটা। এখন আসলে এই যে দুইটা মিলে আসলে মোট কত অংশ হয়, এটা আপনার একটু বের করে নিতে হবে। তাহলে এই দুটাকে আপনার প্রথমে যোগ করতে হবে। নর্মালি 3টা কি করবেন, যোগ করবেন। তো যোগ করলে আমি দেখতেছি যে এটা হইলো এই লসাগু নেন 6, এখানে আসতেছে 3 প্লাস 2 মানে হলো 6/5। আমি লিখে দেখাবো, আমি জাস্ট রাফলি করতেছি। তাহলে এই দুইটা মিলে আসলে এই 6/5 অংশ হইতেছে। এটা আলাদা আলাদা না বলে 2/1 বা 3/1 না বলে আপনি জাস্ট এটা যোগ করলে কত হয় এটা একটু বের করে ফেলেন। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, যে মাটির নিচে, আপনি নরমালি এটা আগে লিখে নিতে পারেন, রিটেনের ক্ষেত্রে একটু লিখে নিয়ে যে মাটির নিচে আছে এত অংশ, পানির নিচে আছে এত অংশ। আমি একসাথে লিখতেছি, মাটি যোগ পানির ভিতরে আছে, মাটি যোগ পানির ভিতরে আছে হইলো আপনার 2/1 যোগ 3/1 অংশ। তাহলে এটা আসতেছে 3 যোগ 2 মানে হচ্ছে 6/5 অংশ। তাহলে এই খুঁটিটাকে, পুরা খুঁটিটাকে আমি যদি 6টা ভাগে ভাগ করি, তার মধ্যে 5টা ভাগে হইলো মাটি আর পানির মধ্যে, তাহলে বাকি থাকলো কত, 6/1 অংশ না? তাহলে এই পানির উপরে আছে কতটুকু অংশ দেখেন, আপনি এখানে অবশ্যই লিখে নিবেন যে সম্পূর্ণ অংশ মানে হইলো 1 অংশ, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। সবসময় আপনি এই ধরনের অঙ্ক যখন করবেন অবশ্যই কথাটা উল্লেখ করে দিন রিটেনের ক্ষেত্রে, যে সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। আচ্ছা, তাহলে পানির উপরে কতটুকু আছে, তাহলে পানির উপরে আছে এই সম্পূর্ণ অংশ মানে যদি 1 অংশ হয় তাহলে -6/5 অংশ। তাহলে আমরা পাইতেছি 6/1 অংশ, এটা হলো পানির উপরে। এখন এখানে বলা আছে এই ভগ্নাংশটার সাথে ম্যাচ করার জন্য আপনার এখানে একটা ডেটা আছে, রিয়েল ডেটা, মানে এটা হচ্ছে অংশ হিসেবে। হ্যাঁ, খুঁটিটার দৈর্ঘ্য তো আমরা বুঝতে পারতেছি না অংশটা থেকে। হ্যাঁ, এটা যদি খুঁটিটা যদি হচ্ছে 100 মিটার লম্বা হইতো
তাহলে এটার এই অংশের একরকম রেজাল্ট আসতো। হ্যাঁ, বা 50 মিটার হলে এটা রেজাল্ট অন্যরকম আসতো। এখন এটার সাথে কম্পেয়ার করার জন্য আমার সত্যি সত্যি কতটুকু এটা দেওয়া আছে যে 2 মিটার হলো, এই 2 মিটার হলো পানির উপরে আছে। তাহলে এখানে এই যে 6 ভাগের 1 অংশ যে আমি বলতেছি 6 ভাগের 1 অংশ, এই 6 ভাগের 1 অংশ তাহলে সমান হলো 2 মিটার। 6 ভাগের 1 অংশ সমান হলো তাহলে 2 মিটার। আচ্ছা, তাহলে 6 ভাগের 1 অংশ, তাহলে এখানে এখানে 6 ভাগের 1 অংশ সমান হলো 2 মিটার। 2 মিটার। তাহলে এখন যদি আপনি 1 অংশ বলেন, 1 অংশ, এখন ভাই এই দশমিক এই ভগ্নাংশের গুণ ভাগগুলোর ক্ষেত্রে একটা বিশাল পেঁচ লাগে। সেটা হলো আপনি যখন এইখান থেকে নর্মালি এদিকে আসেন, সেকেন্ড লাইনটাতে আসেন, আপনি চিন্তা করবেন যে আমার কি হচ্ছে, বাড়তেছে নাকি কমতেছে হিসাবটা। এখন আমার প্রথম আনসারটা আসলে যেটা বাড়তেছে, 6 ভাগের 1 আর 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, অবশ্যই এটা বাড়বে। তো নর্মালি বাড়াইতে গেলে আমরা যেটা করি গুণ করি। তা আমাদের মানে মন থেকে জিনিসটা চাইতেছে এরকম যে আমরা গুণ করে দিই যেহেতু এটা বাড়বে। কিন্তু একটু মনে রাখিয়েন যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে হচ্ছে কমে যায় বাড়াইতে গেলে, আর ভগ্নাংশ থাকলে আপনার অবশ্যই ভাগ করতে হবে। অর্থাৎ এই 2 ভাগ হবে 6 ভাগের 1। তো আমরা জানি ভাগ হইলে, ভাগ থাকলে এটা আসলে উল্টায়া যায়। ঠিক গুণ দিয়া নরমালি উল্টায় দিতে পারেন। অর্থাৎ আমি আসলে লিখবো এই 6, নিচে আমি লিখলাম 1। এই যে আমি একদম ভেঙে ভেঙে দেখাইলাম যেটা আসলে কিভাবে আসছে। তো বেসিক্যালি 2 গুণ 6 দিলে হয়ে যেতেছে তাহলে 12 মিটার। তাহলে এই পুরো লাঠিটার, পুরো যে লাঠিটা ছিল এটা হচ্ছে আমার 12 মিটার। তার মধ্যে এটার অর্ধেক অর্থাৎ 6 মিটার, এই 6 মিটার ছিল পানির মধ্যে। আবার 3 ভাগের 1 যদি ধরেন, 3 ভাগের 1 হলো কত, 4। এই 4 মিটার ছিল, এই 4 মিটার ছিল পানির মধ্যে। এটা ছিল মাটিতে, এটা ছিল পানিতে। 4 আর 6 কত হলো 10। আর এই যে 2 মিটার এটা ছিল পানির উপরে। তো খেয়াল করে দেখেন এই যে 6 ভাগের 1 অংশ কিন্তু ছিল পানির উপরে। তো 12 কে আপনি 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ভাগে কত পাবেন, 2 পাবেন। এই যে 2, এই যে 2, এই 2 মিটার ছিল পানির উপরে। এটা আসলে একটা কমন অঙ্ক। এটা মানে একাডেমিক বিভিন্ন অঙ্ক থেকে শুরু করে চাকরির যত পরীক্ষা আছে এই স্টাইলের অঙ্ক অনেকবার আমি দেখছি, অনেকবারই আসতে দেখছি। আপনারা ভালো করে এটা করিয়েন, অঙ্কটা খুব সহজ। এটা ডিপেন্ড করে আপনি কত তাড়াতাড়ি আসলে রেজাল্টটা বের করতে পারেন। আচ্ছা, একটা সংখ্যা অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 ভাগের 2 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 300 হলে বড় সংখ্যাটির মান কত? এখন এখানে দুইটা সংখ্যা, একটা হলো একটি সংখ্যা, অপর একটি সংখ্যার, এটা হলো অপর সংখ্যা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, বড় সংখ্যা কোনটা, একটি নাকি অপরটি? দেখেন এখানে ভগ্নাংশ দিয়ে বলছে। যদি বলতো যে আমার একটি সংখ্যা, হ্যাঁ, প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হবে এই অন্য একটা সংখ্যার 3 গুণ। অর্থাৎ এই সংখ্যাটাকে আমি 3 দিয়ে গুণ করলে আমি এটা পাবো। তাহলে এই যে বলতেছি একটি সংখ্যা, এই একটি সংখ্যা বড় হবে। এখানে দেখেন যে 3টা গুল্লু ঢুকে যায়, হ্যাঁ, 3টা বা 4টা, এটার মধ্যে 3টা গুল্লু ঢুকে যায় ধরেন। অর্থাৎ এই প্রথম যে সংখ্যাটা, এই প্রথম সংখ্যাটা হলো দ্বিতীয় সংখ্যাটার চেয়ে বড়। কিন্তু এইখানে কিন্তু এরকমটা বলে নাই। এখানে বলছে হচ্ছে, এখানে বলছে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 ভাগের 2 গুণ, মানে এটা কিন্তু আপনার হচ্ছে ভগ্নাংশ। এটা যেহেতু ভগ্নাংশ তাহলে অবশ্যই প্রথম সংখ্যাটা এখানে কি হবে, ছোট হবে। একটি সংখ্যা অপর একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যাটি কত আসলে? অপর সংখ্যাটা যদি আমরা x ধরি, অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সমান x, তাহলে প্রথম সংখ্যাটি কত হইতেছে? প্রথম সংখ্যার সময় যে একটি সংখ্যা যেটা বলতেছে আর কি, প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটা 3 ভাগের 2 গুণ। 3 ভাগের 2 গুণ মানে কি 2x/3। মানে ব্যাপারটা এরকম যে x এর 2/3, এর মানে হচ্ছে গুণ, আর অবশ্যই x টা উপরে আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এটা হলো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা পাইলাম। এখন বলতেছে সংখ্যা দুইটির সমষ্টি 300। তাহলে এটা তো অবশ্যই একটা সমীকরণ সমাধান আসবে প্রশ্ন মতে। প্রশ্ন মতে হচ্ছে x প্লাস 2x/3 ইজ ইকুয়াল হলো 300, বা 3x প্লাস 2x ইজ ইকুয়াল 300, বা
5x is equal 900, সুতরাং x is equal আসতেছে ভাগ করে ফেলি ক্যালকুলেটর দিয়ে 180। ঠিক আছে, তাহলে যে বড় সংখ্যাটা ছিল এই বড় সংখ্যাটা হলো 180। আর যদি প্রথম সংখ্যাটা আপনি বের করতে চান, এটাকে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ দিবেন, তাহলে হচ্ছে এটা প্রথম সংখ্যাটা বের হয়ে যাবে। ওইটা চাই নাই, জাস্ট বড় সংখ্যাটা কত এটা চাইছে, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 180। আচ্ছা, এইখান থেকে আমাদের সুদের অঙ্ক। তো বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4050 টাকা 3 বছরের সুদ কত? আচ্ছা, এখানে আপনি হচ্ছে আইডেন্টিফাই করেন কি কি আছে আমাদের। বার্ষিক শতকরা 10 টাকা হার, তাহলে হচ্ছে আমার আর এর মান প্রথমে পাইতেছি, আর এর মান পাইতেছি 100/10। সরল সুদে তাহলে পি এর মানটা পাইলাম 4500। আচ্ছা, সময়টা আমি পাইতেছি n = 3 বছর। এইগুলা পাওয়ার পরে আমি শুধু ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, যেমন I = PNR, তাহলে এখানে পাইতেছি P মানে হলো 4500 গুণ n 3 বছর, এবং আর এই 10 উপরে দিব, 100 নিচে দিব। আচ্ছা, তো এটা তো মোটামুটি ইজিলি করা যায়। তাহলে হচ্ছে আপনার 345 135 আর একটা শূন্য থাকে। এটা হলো তাহলে আমার মুনাফাটা আসছে, আই এর ভ্যালুটা এটা। আচ্ছা, 9.5% হারে, আবারও সেই আর এর ভ্যালু গুলা আপনি দেখেন কি কি ভ্যালু দেওয়া আছে, ওগুলাকে চিহ্নিত করেন। তাহলে হচ্ছে আমার 9.5 ভাগ হলো 100। এটাকে আপনি যদি মনে করেন যে আমি একটু এটাকে আমি দশমিকটা উঠাই দিব, যদি আপনার এটা মনে হয়, আপনি নিচে আরেকটা শূন্য বসাই দিতে পারেন। আচ্ছা, সুদ সরল সুদের 600 টাকা, তাহলে আমার প্রিন্সিপাল হচ্ছে 600 টাকা, এবং সময় যথারীতি 2 বছর। সেই আগের অঙ্কটার মতোই আমার আই এর ভ্যালুটা পাচ্ছি আমি পি, আই = PN এবং আর, ও এন মানে হচ্ছে 2 বছর, এবং আর এর ভ্যালুটা হলো 95, নিচে হলো 1000। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 0 0 কেটে দিয়ে আগেই 2 দিয়ে কাটি, তাহলে 5 থাকে, এবং 5 দিয়ে আপনি ইজিলি এটাকে কাটতে পারেন। 5 19 95, তাই না? আচ্ছা, তাহলে 19, তাহলে 19 গুণ 6, অর্থাৎ আপনার আসতেছে কত? 114 টাকা না? হ্যাঁ, 114। এই দ্যাটস ইট। কয়টা দেখি। আচ্ছা, এখানে হচ্ছে হারের মানটা চাইতেছে, এই হার লাগবে। তাহলে ওই যে I = PNR যে ফর্মুলাটা ছিল, এখান থেকে এই 100 কে I এর পাশে নিয়ে আসবো এবং পি আর এন দ্বারা এটাকে ভাগ করে দিব। তাহলে এখান থেকে আর এর সূত্রটা আসবে আমার এরকম। সব সময় মনে রাখবেন, আই ছাড়া যদি অন্য কোনো কিছু চাই, পি এন বা আর যদি অন্য কোনো কিছু চাই, অবশ্যই সব সময় উপরে I × 100 হবে সব সময়। যেটা চাইছে এটা তো বাম পাশে, আর বাকি যেগুলো থাকে এগুলো নিচে বসাই দিবেন। আর চাইছে বাকি থাকে পিএন, তাহলে পিএনটা নিচে বসাই দেব। তাহলে এখানে দেখেন আপনার এই আই এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আই এর ভ্যালু। ও না, সরি, আই এর ভ্যালু না, পি এর ভ্যালু এত টাকা, এটা হচ্ছে পি এর ভ্যালু 425 টাকা। এটা হলো আসল মূলধন বা প্রিন্সিপাল, এটা হচ্ছে সময়, এবং এখানে বলা হইতেছে সুদে আসলে এত টাকা হবে। তাহলে সরাসরি আমার এখানে সুদের মানটা দেওয়া নাই, বা হচ্ছে আই এর মানটা দেওয়া নাই। তাহলে আমি প্রথমে আই এর মানটা বের করি। আই কি হবে? সুদ আর আসল, এখান থেকে আমি আসলটা বাদ দিয়ে দিই। সুদ আর আসল ছিল 476 টাকা, এখান থেকে বাদ দিয়ে দিব হলো সুদ, সরি আসল 425 টাকা। তাহলে বাকি থাকে 1 5 51 টাকা, রাইট? 76 - 25 51, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হলো আই এর মান।
আর আমার এখানে পি এর মান আসতেছে 425 আর এন এর মান ছিল 3। তাহলে আমি এই ফর্মুলাটা যদি বসাই যে আর ইজ ইকুয়াল, এটা সবসময় এখানে 100, ও আইনা তো এর তো মান আছে 51 টাকা, এখানে সবসময় 100 হবে। পি এর মান মানে প্রিন্সিপাল 425 এবং এন এর মান হচ্ছে 2, রাইট? আচ্ছা, তো 2 দিয়ে কাটলে হচ্ছে 50, আপাতত ছোট ছোট করে 5 দিয়ে করে দেখতে পারেন। 5 দিয়ে করলে 10, বাচ্চাটা 40, বাচ্চা 25, 85। আচ্ছা, আরো কাটা যায়, 5 17 85, আর 17 দিয়ে যদি কাটেন তাহলে 3 17 51 হয়। ঠিক আছে, অথবা আপনি ওই যে 51 আর 425 এইটার মধ্যে সরাসরি কাটাকাটি করতে পারতেন। আমি এখান থেকে ভেঙে ভেঙে করলাম, তাহলে 3 দ্বিগুণে 6 আসতেছে। এই যে 100 নিলে, 100টা আপনি ডেসিমাল না নিয়ে, ভগ্নাংশ না নিয়ে, দশমিক না নিয়ে যদি আপনি হচ্ছে 100 রাখেন এইভাবে সূত্রটার মধ্যে, তাহলে যে সুবিধাটা হয় এই মানে কাটাকুটি করতে একটু সুবিধা হয়, এবং আর এর মানটা সরাসরি চলে আসে একদম 6 মানে 6%। বেসিক্যালি এখানে আর এর যে মানটা এটা হচ্ছে 6%। তাহলে প্রশ্ন ছিল বার্ষিক শতকরা কত হার? বার্ষিক শতকরা হচ্ছে 6% হার বা 6% হার। কেউ কিছু বলবেন? স্যার এই অঙ্কগুলা এই সূত্র ছাড়া তো এমনি তো ঐকিক নিয়মে করা যায়। অবশ্যই করা যাবে ঐকিক নিয়মে, কেন নয়? ওই নিয়মগুলো যদি আমাকে একটু দেখিয়ে দিতেন। স্যার এই যে নিয়মটা কঠিন মনে হয় না একটু? আমার কাছে ইজিয়ার লাগে। আমার কাছে ইজিয়ার কেন লাগে বলি, কারণটা বলি। আমি এটাকে ধরেন ঐকিক নিয়মে কনভার্ট করি, দেখাইতেছি পাশাপাশি আপনাদেরকে দেখাই। ঐকিক নিয়মে কতগুলো বাড়তি কথা আসে। আচ্ছা, এখানে আমার আসল কি ছিল দেখেন। স্যার এই আসল নিয়মটা ছিল সময় সাপেক্ষ, অল্প সময়ে হবে। কোনটা? আমি মাত্র যেটা দেখাইলাম এটা? জি স্যার। হ্যাঁ, এটা অল্প সময় হবে। ঠিক দেখেন আছে, আমি কিছু টেকনিক বুঝিয়ে দেন, তারপরে হ্যাঁ, সমস্যা হবে না। জি জি স্যার দেখাইতেছি, অনেকে দেখেন। আছে স্যার, আমাদের ভিতর অনেকেই আছে যে ঐকিক নিয়মের অঙ্কগুলা তার কাছে ইজি লাগে, আবার অনেকেই আছে এই ওকে, সূত্রের সাহায্য করলে ইজি লাগে। তো আমাদেরকে যদি আচ্ছা দুইটা আমি নিয়মই দেখাইতেন যা যেটা ভালো লাগতো জি স্যার। জি 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 আমি দেখাচ্ছি, কিন্তু আপনি দিন শেষে কি দেখবেন জানেন? যে লাউ সেই কদু, মানে আপনার ঐকিক নিয়মে ওই সূত্রের জায়গায় যাবে, আপনি বিশ্বাস না করলে দেখেন। আসল স্যার সমান ঠিক কত আছে, ছিল? আমরা আগে থেকে সূত্র দিয়া অঙ্ক করতাম, ঠিক আছে। তো স্যার কিছু নিয়ম আমাদেরকে শিখাই দিলে ভালো ছিল আর এটাই। সমস্যা নাই, দেখেন আমি এটা দেখাই, এরপরেও যদি আরো কিছু বলার থাকে বলিয়েন। সুদ আসল কত ছিল দেখেন তো, আগের অঙ্কটা সুদ আসল ছিল 476 টাকা, 476। তাহলে এখানে সুতরাং সুদ কত আসতেছে? সুদ আসতেছে 400। আপনি একদম আমি শুরু থেকে ধরলাম যে ঐকিক নিয়মে করবো, এটা সমান সমান 51। আচ্ছা, এখন তাহলে আপনার ওই সুদের ব্যাপারটা তো আসতেছে। আপনি যখনই চিন্তা করবেন এটা কই, হ্যাঁ, শতকরা বার্ষিক সুদের হার, তখনই আমার এখানে কিন্তু বুঝাই যেতেছে মূলধন থাকবে 100 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত? এটা কিন্তু প্রশ্নে চাইছে, ঠিক কিনা বলেন? জি স্যার। তাহলে আমি এইভাবে অঙ্কটা সাজাবো। আমরা সবসময় যেটা করি ঐকিক নিয়মে যেটা চাই সেটাকে ডান পাশে রাখি। তাহলে এইখানে আমি দেখতেছি যে 425 টাকার 425 টাকার 425 টাকার কত বছরের সুদ ছিল? এটা 2 বছর মনে হয়। 3 বছর স্যার, 3 বছর। 3 বছর, রাইট, 3 বছর। 425 টাকার 3 বছরের সুদ, 3 বছরের সুদ বা মুনাফা সমান সমান কত হলো? 51 টাকা। 51 টাকা। ওকে, নাও আপনি যদি বলেন সবগুলাকে আমি একসাথে করে ফেলি, এখানে দেখেন আমি তো তারা একবারে করে দেখাইতেছি। আচ্ছা, আমি পুরোটা এক 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 লিখে দিব আর একটু দেখেন। এখানে লিখতেছি 1 টাকা, এখানে লিখতেছি 1 টাকা। তাহলে 1 স্যার টাকার 1 বছরে সুদ। এখন আপনি গুণ করবেন না ভাগ করবেন, এইগুলা দেখেন সব অঙ্কে কিন্তু একরকম হয় না। কখনো কখনো গুণ হয় একটা, আরেকটা ভাগ হয়। হ্যাঁ, এই একটা জিনিসটা ভাগ আমরা হয়, একটা স্যার এইভাবে যদি আমরা মনে রাখি যে 425 টাকার থেকে 1 টাকা অবশ্যই ছোট। 425 জি টাকায় 3 বছরের সুদ যদি 51 টাকা হয়, তাহলে 1 টাকা অবশ্যই কম হইব সুদ। কম হবে। আর জি কম হইলে অবশ্যই ভাগ। এই জিনিসটা সবার মাথায় জি যদি ভালোভাবে একটু ধরে তাহলে মনে হয় ইজি হয়ে যায়।
এক্স্যাক্টলি। আবার দেখেন, আমি এখন যেহেতু কথাটা উঠলো, একটা দেখাই। 10 দিনে 10 স্যার দিনে 15 জন লোক একটা কাজ মানে করতে পারে, কাজটার 2/1 অংশ ধরেন অর্ধেক করতে পারে। জি এখন স্যার একটু খেয়াল করেন তো, আপনি যদি দিন কমায়া দেন, দিন যদি জি কমায়া স্যার দেন, তাহলে এখানে কাজের অংশ কি কমে আসবে না? জি স্যার এখানে 1 দিলেও কিন্তু আরো কমে আসবে। জি স্যার আচ্ছা, আবার যদি এখানে অঙ্কটাকে এটা এটা দিয়ে দেখানো যায়, 10, আচ্ছা 10 জন যদি দেই, 10 জন দিলে কি হবে কাজটা? আম, আচ্ছা আচ্ছা, এটা না দাঁড়ান, এটা না, এটা হলো ওই যে চালের অঙ্কগুলা থাকে অনেক সময়, যে হোস্টেলে এত দিনের চাল আছে। ধরেন, আচ্ছা আমি বললাম যে 10 জন ছাত্র, ছাত্র দিয়ে বলি, 10 জন ছাত্র তারা হচ্ছে 50 কেজি চালে খাইতে পারে হইলো ধরেন 10 দিন। এখন আপনি যদি ছাত্র যদি কমায় দেন, তাহলে এখানে দিন যাবে কি বেশি না? বেশি। জি স্যার, অবশ্যই স্যার। দিন স্যার বেশি, এর জন্যই তো তাহলে বললাম, এখানে এই জিনিসটা মাথায় রাখতে হইব যে 10 জনে ধরেন আমার এক্স্যাক্টলি বাংলায় এক্স্যাক্টলি 10 জনে খাইতে পারে 50 কেজি চাল একদিনে। হ্যাঁ, Suppose, সুতরাং একদিনে একজনে খাইতে পারবো কতটুকু? 50 তাহলে দিন, একজনের খাবে 50 দিন তাহলে। জি স্যার। স্যার এই জিনিসগুলো মানে মাথায় এইরকম। যদি একটু ধরে তাহলে হ্যাঁ সুবিধা হয়ে যায় স্যার। হ্যাঁ, তাহলে এই আপনি একটু খালি খেয়াল করবেন, দুইটা বিষয়, একটা হচ্ছে এটা কি কমতেছে নাকি বাড়তেছে, জি স্যার, জি দ্বিতীয়ত স্যার, হলো এই আমার বিষয়টা স্যার। এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। কারণ আপনি ভগ্নাংশ দিয়ে গুণ করলে, বারবার বলতেছি, ভগ্নাংশ দিয়ে গুণ করলে কমে যাবে, ভগ্নাংশের সাথে এটা ভাগ দিতে হবে। এখন এইখানে নিয়মটা খুব সহজ, যে আপনার 1 টাকার সুদ আরো কম, 1 বছরের সুদ আরো কম, তাহলে এই দুইটাই ভাগ। আপনি প্রথমে 51 লিখে দিবেন, তারপরে চিন্তা করেন এগুলো গুণ না ভাগ, তাহলে এই দুইটা নিচে যাইতেছে, 425 গুণ হলো 3। আচ্ছা, এখন আসেন যে স্যার তাহলে স্যার আমার একটু এই কথা বলবো 100 স্যার। টাকার, শিওর। স্যার আমাদের স্যারে মানে আমরা যে সময় 5 এ পড়ি ওই সময় বলছিল হ্যাঁ যে আগের সারিতে সমান হ্যাঁ, চিহ্নর পরে যে অংশটা থাকে হুবাহুব ওই অংশটাই লিখবা, তারপরে বাড়ানো কমানো রাইট হইলে ওটা বাড়াইবা। রাইট। এই জিনিসটা জি, মানে আমার মানে ইজি লাগে আর কি আমার কাছে বিষয়টা। না আপনার আপনার এই কথাটাই আমিও বলবো, এবং এটা যে কেউই বলবে, যে আপনি আগে 51টা লিখে দিবেন, তারপরে হিসাব করেন যে এটার সাথে গুণ হবে নাকি ভাগ হবে না কি হবে, এটাতে আপনি পরে আসেন, আগে 51 লিখে ফেলেন। আচ্ছা, আমার এখন স্যার তাহলে এই যে 100 টাকার এখন এই যে 100, কিন্তু 100 ক্ষেত্রে আগে ওই উপরে 51 নিচে 425 গুণ 3 এটা আগে লেখা, তারপরে 100টা কোথায় বসবে ওটা দেখলেই হবে। এক্স্যাক্টলি। ভাইয়া আপনি তো এখন এটা পান, এই যে সবই তো পাচ্ছেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখেন, এই যে জিনিসটা, এই যে আপনি এত কিছু লিখলেন, লিখার পর এখানে কোথায় আসছেন দেখেন, এইটা কি ওই ছিল না আপনার, এই যে এটা কি 51 কি ছিল, আই ছিল, আই আই গুণ এখানে যে 100, আই গুণ 100, আর 425 কি, 425 হচ্ছে মূলধন প্রিন্সিপাল, পি গুণ 3 কি সময় ছিল। হ্যাঁ, এই যে আই গুণ 100 ডিভাইড বাই পি গুণ এন, আগে যে আমি দেখাইছিলাম এই যে আর এর নিয়মটা, যে আই গুণ 100 ডিভাইড বাই পি এন, এটা তো সরাসরি পাওয়া যায়, এই জন্য এটা আমার কাছে সহজ লাগে। হ্যাঁ, যে আপনি ঐকিক নিয়ম কিছুই দরকার নাই, শুধু আপনি সূত্রটা মনে রাখেন, মানগুলা বসায় দেন, ঠিক আছে, মানগুলা বসায় দেন। তবে অনেকের জি কাছে স্যার, অনেকের কাছে সূত্রই ভালো স্যার। যার যেটা অভ্যাস, যেটাতে আপনি করতে কমফোর্ট ফিল করেন এটাই করবেন, কোনো সমস্যা নাই, দুইভাবে জিনিসটা হয়। আমরা তাহলে পরে অঙ্কে যাই। বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে, এখানে কত টাকা বিনিয়োগ করলে মানে কি, পি আসলটা চাওয়া হইতেছে, ঠিক আছে, এটা আসলটা চাওয়া হইতেছে। আপনার এখানে হচ্ছে এই আর এর মান আছে, আর এর মান আছে এই 4.5, এটাকে আমি 45 লিখবো, নিচে 100 না লিখে 1000 ধরাই দিব। আচ্ছা, এখানে এন, এন হচ্ছে কি 4 বছর, এন হলো 4 বছর, এবং আচ্ছা ওকে, আই, আই এর মান হচ্ছে আমার 826, বাংলা লিখতেছি তো নাকি, হ্যাঁ বাংলা লিখতেছি সব, 826। আচ্ছা, তাহলে আপনি সূত্রটাতে বসায় দেন, যে কি বলছি, আই ছাড়া বাকি যা কিছু থাকবে সবার জন্য একই সূত্র, সেটা হচ্ছে আই গুণ 100, এবং বাকি যা থাকে নিচে চলে আসবে, তাহলে এন গুণ আর, তাহলে আই এর মান কত আসতেছে, 826, 826 গুণ 100, এন এর মান হইলো 4, এবং আর এর মান হইলো আর এর মান হচ্ছে 45, নিচে হইলো আবার 1000। একটু উইয়ার্ড হয়ে গেছে, আপনি নর্মালি এটা এই কাটাকুটি করলেই দেখবেন যে এটা আরো কি বলা যায়, ইজিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে করি 826, 826
আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়ান, এখানে তো কাহিনী হলো, আচ্ছা দাঁড়ান, এটাকে তো লিখছিলাম আগে, এটাকে 1000 এইখানে তাহলে 1000 হবে, আর 45 হলো এখানে, এই উল্টায়া দিতে আমি ভুল করছি। আচ্ছা, এইটা হবে। হ্যাঁ, কারণ কি আমি এইখানে কিন্তু আপনি যদি লিখতেন 4.5 তাহলে কিন্তু 100 লিখলেই চলতো, যেহেতু আমি 45 লিখতেছি এই জন্য হইলো এটা ওই 1000 দিলাম এখানে, এই কাটাকুটি করা বা হিসাবে সুবিধার্থে। আপাতত আমি তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরে করতেছি, একটু টাইম চলে গেছে। ডিভাইড বাই হলো 4 × 45। আচ্ছা, এটা আসতেছে হলো এরকম আসে, ভগ্নাংশ আসতেছে 45,588.88 আসতেছে। আচ্ছা, তো ক্যালকুলেশনে ভুল না থাকলে, ভুলভাল কিছু না বসালে এটা এরকমই আসার কথা। এন আর আই থেকে বসালাম। আচ্ছা, তো বেসিক্যালি এই সুদের অঙ্কগুলা মোরলেস কাছাকাছি, এগুলো একই ধরনের অঙ্ক। আপনি এটাও যদি দেখেন যে শতকরা বার্ষিক কত হার, এই যে আর এর অঙ্কটা, আর এর মানটা চাইতেছে, তাহলে আর এর মানটা হচ্ছে কি, এখানে কোনো আসল 10 বছরের সুদে সুদে মূলে 3 গুণ হবে। তাহলে এখানে কি আপনার পি দেওয়া আছে? না, এখানে আপনার পি দেওয়া নাই। তাহলে এখানে আপনার ধইরা নিতে হবে যে ধরি মূলধন হলো পি। তাহলে এখানে 10 বছরে সুদে মূল্যে কত হবে? সুদ মোটা হয়ে গেছে। আচ্ছা, সুদ যোগ মূলধন বা সুদ যোগ আসল, সুদ যোগ আসলে ওই 3 গুণ হবে। 3 গুণ মানে কি 3p হবে, যে টাকা আপনি রাখছেন তার 3 গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন তো সুদ কত আসতেছে, আপনি এই সুদ আর মূলধন থেকে যদি মূলধনটা বাদ দেন, সুদ আর মূলধন হলো 3p, এখান থেকে মূলধনটা বাদ দেন, তাহলে সুদ আসতেছিল 2p। তাহলে একটু খেয়াল রাখেন, এই যে আই এর যে ভ্যালুটা, এই আই এর ভ্যালুটা কিন্তু 2p, আর এখানে পি মানে মূলধন, এটার ভ্যালুটা সরাসরি পি ধরতেছি আমরা। আর এখানে আর এর মান কত আসতেছে, আর এর মানটা চাইছে 10 বছর, এন মানে হচ্ছে 10 বছর। তা আপনি এই ভ্যালুগুলো যদি বসায় দেন, আপনি এটা ঐকিক নিয়মে করতে যান দেখবেন ভেজাল লাগবে। হ্যাঁ, কিন্তু এটা সরাসরি সূত্রে বসায় দেন, সহজে হয়ে যাবে। আর এর ফর্মুলাটা কি? আর এর ফর্মুলাটা হইলো যে আই গুণ 100 আর নিচে হচ্ছে পি এন। তাহলে আমার আই এর মান কত? আই এর মান আসতেছে 2p, আই এর মান 2p গুণ 100, এখানে পি এর মান তো পি, আর এন এর মান কত? 10, এন এর মান 10। দেখেন সরাসরি এখানে এই পি কাটা যায়, এই পি কাটা যায়, 10 দিয়ে এটাকে ভাগ করলে থাকে 10, তার মানে এটা হলো 20, অর্থাৎ সরাসরি আনসারটা আসতেছে 20%। তো এটা ঐকিক নিয়মে একটু দেখাইলে ভালো হইতো না স্যার? ঐকিক নিয়মে আপনি করেন, যে ধৈর্য ধরে আপনি করেন জিনিসটারে, ধৈর্য ধরে যদি করেন অঙ্কগুলো করাই দিই একটা একটা জি 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 পরে অঙ্কগুলো করান স্যার। পরে করাবো নাকি? আমি একটু প্রশ্ন করতাম স্যার। অঙ্কগুলো করান স্যার, জি। পরে অঙ্কগুলো। আচ্ছা, পরে গুলা করে। হ্যাঁ, এটা আমি বলি, আমি জাস্ট ওনাকে কয়েক সেকেন্ডে বলে দিই। আপনি শুধু বলে যাবেন যে আপনার এই যে এই কি মূলধন কত ছিল? পি টাকা। মূলধন পি টাকা হইলে সুদ হইলো 2p টাকা। তাহলে কত বছরে, কত বছর ছিল এটা? 10 বছর। হ্যাঁ, 10 বছরে পি টাকার 10 বছরের মূলধন হলো 2p। তাহলে যে 1 টাকার 1 বছরের মূলধন হইলো এই যে 2p ডিভাইড বাই p ইনটু 10। তাহলে সুতরাং 100 টাকার এই 1 বছরের সুদ হলো, এই যে দেখেন 2p গুণ 100, এক্স্যাক্টলি আগের জিনিসটাই আসছে। এই যে এই দেখেন, এই জাস্ট এটা আসছে, এটা আমরা করছি, মিলাই নেবেন। ঠিক আচ্ছা, আছে, আগের তাহলে জিনিসটা আছে কিন্তু এটা একটু ইজি লাগলো আর কি। ঠিক আছে, আপনি তাহলে এভাবে করিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, শতকরা বার্ষিক কত সুদে 1 বছরের সুদে আসলে 5/1 অংশ হবে। বেসিক্যালি এটা আগের অঙ্কটার মতোই, একদম এক্সাক্ট সেম জিনিস। এখানে আর এর ভ্যালুটা চাওয়া হয়েছে এবং এখানে বলা হইতেছে 1 বছর, এটা আরো সহজ। এটা এন এর মান হচ্ছে 1 বছর এবং 1 বছরের সুদ আসলের 5/1 অংশ হবে। সুদ আসলের 5/1 অংশ, সুদ আসল। ওকে, তাহলে আমি সুদ আসলটাকে ধরে নিই, সুদ যোগ আসল, এখানে আমরা ধরে নিতেছি, হ্যাঁ, সুদ যোগ আসলকে আমরা ধরে নিতেছি। কত ধরবো এটাকে? আচ্ছা, এটাকে এক্স ধরি। সুদ যোগ আসল হলো আমার এক্স। তাহলে এই সুদ কত হবে? সুদ হবে সুদ আসলের 5/1 অংশ। তাহলে সুদ হওয়ার কথা সুদ আসলের 5/1 অংশ। ঠিক
ঠিক আছে, এটা এক্স যেহেতু লিখতেছি একটু ইংলিশে রাখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5। তাহলে 5/1 সুদ কত? সুদ আসল যত হয় তার 5/1। তাহলে এখানে প্রশ্ন থাকে আসল কত, এখানে কিন্তু আসলটা নাই আমার, তাহলে আসলটা বের করে নেওয়া লাগবে। তাহলে আসল আমরা কি জানি, সুদ আসল থেকে সুদ বাদ দিলে আসল থাকবে। তাহলে সুদ আসল হলো x টাকা, সুদ হইলো আমার x/5 টাকা, তাহলে আসল হইলো 5 এখানে হচ্ছে 5x মাইনাস 1x হবে, দ্যাট মিনস 4x। এটা হচ্ছে আসল। এখন আপনি সরাসরি ফর্মুলাতে বসান, এটা ঐকিক নিয়মে ভাই আপনি যদি লিখতে চান লিখেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট আর এর ফর্মুলাতে বসান, আর এর ফর্মুলাতে বসালে আপনি দেখবেন যে এখানে হচ্ছে i ইন্টু 100, i এর ভ্যালু কত ছিল? সুদ। i এর ভ্যালু হলো x/5, আসল, আসলের মান হচ্ছে এটা, আর n এর মান তো এখানে আছে 1। আমি সরাসরি একটু এটাই বসে মানটাই বসাই। এখানে i এর ভ্যালু ছিল x/5, x/5, আচ্ছা i ইন্টু হইলো 100, আর নিচে দেখতেছি p মানে হচ্ছে 4x ডিভাইড বাই 5 ইন্টু p এবং আর কি আছে n মানে হলো 1। এটা তো লেখা লাগতেছে না। আচ্ছা উপরে দেখেন x এর সাথে কিন্তু 100 গুণ, তার মানে এখানে আসতেছে 100x ডিভাইড বাই 5, এটা হলো উপরের কাহিনী। আর নিচে 1 দিয়ে গুণ করলে কিছু হয় না, সো আপনি এটাকে জাস্ট উল্টায় দেন, 5 উপরে চলে যাবে, 4x নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে যথারীতি আগের মতোই x গুলা কাটা যেতেছে, মানে অতিরিক্ত যেগুলো আননোন আছে আমরা যেগুলো ধরে নিছি অতিরিক্ত আননোন, এগুলো কাটা যাবে, কাটা যাওয়ার কথা, আপনি কাটা গেলে বুঝবেন অঙ্কটা হইতেছে। আর এখানে কোনো ঝামেলা হইলে বুঝবেন যে অঙ্কটা হইতেছে না, কোনো একটা x যদি থেকে যায় বুঝবেন অঙ্কটা ঝামেলা আছে, ভুল হয়েছে কোথাও। 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 4×25 100, তার মানে আর এর ভ্যালুটা আসতেছে 25%। আর বেশি না, মাত্র 2টা অঙ্ক আছে আমাদের। আচ্ছা এটা চক্রবৃদ্ধি মূলধন। সো চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমি বলছিলাম কি সূত্রটা হবে c ইজ ইকুয়াল p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা এটাই তো সূত্র নাকি? এটা তো আবার উল্টা পাল্টা লিখছি না তো আমি নাকি? p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n, এটি হওয়ার কথা। এটাই সূত্র স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে দেখেন এখানে ভাই এই আমার কত আসতেছে দেখেন, মুনাফা 8000 টাকা। 8000 টাকা মানে হচ্ছে আসল, এটা হচ্ছে p এর ভ্যালু 3 বছর, 3 বছর মানে এটা হলো আমার n এর ভ্যালু। ঠিক আছে, আর 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 এর ভ্যালু হচ্ছে আমার 100/10। এই কিন্তু মোটামুটি পাই গেলাম, আমি এগুলো লিখলাম না তো। তাহলে p এর ভ্যালু হলো 8000, এখানে 1 প্লাস r, একটু দেখেন তো এই 10 কে 100 দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট আসবে 0.1। ঠিক আছে, তাহলে এইটা আমি বসাই দিই 0.1 বসাই দিই সরাসরি, এবং এইটার উপরে পাওয়ার আসতেছে কত? 3। তাহলে এই 8000 ইন্টু এটা হচ্ছে 1.1 হোল টু দি পাওয়ার 3। তাহলে 8000 গুণ 1.1 হোল টু দি পাওয়ার 3, এটা বের আসতেছে হলো 1.331। আর এটাকে যদি আমি 8000 দিয়ে গুণ করি তাহলে আসতেছে হলো 1000 নাকি 10,648। ঠিক আছে, 10,648, এটা আসতেছিল আমার কিসের ভ্যালু? সি বা চক্রবৃদ্ধি মূলধন। এটার মধ্যে আপনার যে প্রিন্সিপাল, যে 8000 টাকা যে মূলধন ছিল, এই 8000 টাকা তো আছেই, অতিরিক্ত 8000 টাকার সাথে অতিরিক্ত আপনি সুদ হিসেবে পাইছেন 2648 টাকা। এইটা আপনি অতিরিক্ত পাইছেন কত বছরে? 3 বছরে। 3 বছরের মধ্যে আপনি কিন্তু টাকাটা উঠাইতে পারবেন না। 3 বছর পরে যখন আপনার অ্যাকাউন্টটা ম্যাচিউরড হয়ে গেছে তখন এই 8000-এর সাথে আরো 2648 টাকা একসাথে পাবেন। আর একসাথে পাবেন দেখে আমরা এটাকে আলাদা করে সুদ বলি না, এটাকে আমরা চক্রবৃদ্ধি মূলধন বলি, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এটার ভিতরে মূলধনও থাকবে আবার মুনাফাও থাকবে। লাস্ট ওয়ান হচ্ছে এক ব্যক্তি এত টাকায়, আচ্ছা এইটাও একটা মোটামুটি কমন অঙ্ক, এটা আমি দেখি যে অনেকবার আসে বিভিন্ন জায়গায়। দেখেন এক লোকের কাছে 4800 টাকা আছে, তো তিনি 5% মুনাফায় কিছু টাকা বিনিয়োগ করছেন, আবার 4% মুনাফায় কিছু টাকা বিনিয়োগ করছেন।
ঠিক আছে? তাহলে আমার এখানে মানে কোনটাতে কত করছে আমরা তো জানি না, তাহলে একটু ধইরা নিই। কোনটা ধরবেন, 4% না 5%? অঙ্কটা তাড়াতাড়ি হবে যদি যেটা চাই সেইটাকে আপনি ধরেন, তাহলে অঙ্কটা মানটা বাইর হবে তাড়াতাড়ি। 5%টা চাইছে তো 5% হারে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন, হ্যাঁ এটা চাওয়া হয়েছে, তাহলে আমি এইটাকে ধরবো। যে ধরি 5% হারে বিনিয়োগ, 5% হারে বিনিয়োগ সমান হচ্ছে x ধরতে পারেন, ক ধরতে পারেন, যা মন চায়, ক টাকা। সুতরাং বাকি টাকা আমি কেমনে পাবো, এই 4,800 টাকা বাদ দিয়ে দিব। তাহলে 4% হারে তিনি তাহলে কত টাকা বিনিয়োগ করলেন, যে আমার এই যে 4,800 টাকা আছে এখান থেকে আমি তাহলে ওই ক টাকা বাদ দিয়ে দিই, কারণ ক টাকা তো উনি 5%-এ বিনিয়োগ করে ফেলছেন। তাহলে এইটা আমার চলে গেল হইলো 4% হারে। এখন আপনি এই মুনাফাগুলো একটু বের করেন তো, আলাদা আলাদা মুনাফাগুলো বের করেন। আমি একটাকে নাম দিলাম, একটাকে নাম দিলাম হচ্ছে আমি I5 মানে 5% হারে কত আসতেছে। তাহলে I5 এর মানটা যদি আপনি বের করেন তাহলে হচ্ছে PNR ভাগ দিয়ে দিব 100। P বলতে এখানে P কত, ক টাকা, মূলধন হইলো ক টাকা, বিনিয়োগ করছে ক টাকা। PN সময় কত বছর, সময় 1 বছর 1, আর সুদের হার কত 5%, তাহলে হচ্ছে 5 আর নিচে ভাগ হয়ে যাবে কত 100। একটু দেখেন এখানে 5 দিয়ে কাটাকুটি করলে নরমালি 20 আসে, আর এখানে আর কিছুই নাই, তো এটা পাইতেছি হচ্ছে আমি ক ভাগ হইলো 20। আর আমি যদি I4 বের করি, দ্যাট মিন্স হচ্ছে 4% হারে কত, তাহলে সেম ওয়েতে আমি পাচ্ছি নিচে হলো 100, এটা কিন্তু আগের ফর্মুলাটা ইউজ করতেছি। এখানে হলো ক গুণ 1 বছর, ক না তো সরি, এখানে ক টাকা না, এখানে বিনিয়োগ করছে হচ্ছে 4800, মানে 4,800 বিয়োগ ক, 4,800 বিয়োগ ক, তাহলে 4,800 বিয়োগ ক টাকা, এইটা এখন ইনভেস্ট করা হয়েছে ইনটু হলো 4। ঠিক আছে, তো এখানে 4 দিয়ে কাটাকুটি করলে আমি পাইতেছি হলো 25। এখানে একটা দিলাম না, এখানে বছর হলো 1 বছর, এক তো আর এখানে দেওয়ার কোনো মানে নাই। তো এটা তাহলে আমি পাইতেছি কত, 4,800 বিয়োগ ক ভাগ হইলো 25। আচ্ছা, এখানে আরেকটা অল্টারনেটিভ, আরেকটা কাজ করা যেত, সেটা হচ্ছে আমি নিচে দুইটারই 100 রাখলাম, কাটাকুটিটা করলাম না। তাহলে আমি যখন এই দুটাকে যোগ করব, এখন যোগ করলে একটু মানে সহজ হবে আর কি বিষয়টা। ইদার ওয়ে আপনার এখানে ওই আগে পরে গুণ করাই লাগবে, তো এটা আপনি পরে করেন, আগে করেন করাই লাগবে, যেভাবে করেন। তো এটাও একটা মেথড হইতে পারতো আর কি। এখন বলা হইতেছে বছর শেষে তিনি 204 টাকা পাইলেন। তাহলে দেখেন আমি এই 5 টাকা হারে বিনিয়োগ করে, ক টাকা বিনিয়োগ করে কত পাইলাম, ক ভাগ 20 টাকা, আর এই 4% হারে বিনিয়োগ করে আমি পাইলাম এই টাকাটা। এটা কিন্তু আমরা সূত্র দিয়ে বের করছি, এই টাকাটা প্লাস এই টাকাটা সূত্র দিয়ে বের করছি, 1 বছরে তিনি পান। কিন্তু এখানে বলা আছে 204 টাকা, তাহলে প্রশ্ন মতে এই দুইটা যোগ করলে কি আমি 204 টাকা পাবো না? প্রশ্ন মতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, প্রশ্ন মতে ক ভাগ 220 যোগ এই 4,800 বিয়োগ ক ভাগ হচ্ছে 25 সমান সমান কত আসবে, 204 টাকা, 204। ঠিক আছে, 204। আমি এটাকে একটা ফ্রেশ একটা পেজে লিখি, এটি আমাদের লাস্ট অঙ্ক। আজকে একটু লেট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এখানে হিসাবটা কি ছিল, যে ক ভাগ 20 প্লাস হলো 4,800 বিয়োগ ক ভাগ হলো 25 সমান সমান 204, রাইট, 204। আচ্ছা, এখন এখানে ভাই আপনার কোনো কাজ নাই, সমীকরণটাকে শুধু সমাধান করবেন। তাহলে ওই 20 আর 25 100 হয়, হ্যাঁ, যে আগে গুণটা করে এখন করতেছি, 20 দিয়ে ভাগ করলে কত হয় 5, তো 5 ক যোগ এখানে 4 হয়, তো 4,800 গুণ আপনি 4 করেন, তাহলে হচ্ছে 19,200 আসতেছে, বিয়োগ 4 ক কি করলাম, এটা 25 দিয়ে 100 কে ভাগ করছি, 4 হইছে, 4 দিয়ে এই 4,800 কে গুণ করছি, এটা হইছে, আবার ক কে গুণ করছি, 4 ক হইছে। এটা কিন্তু আমাদের ওই জাস্ট মানে ক্যালকুলেশনের যে নিয়ম আর কি, বাড়তি কোনো কিছু এখানে নাই। এই 100 কে আমি কোনাকুনি এটার সাথে এখন গুণ করে দিব, আর এখানে থাকতেছে 5 ক থেকে 4 ক চলে যাবে, একটা ক থাকবে, তাহলে ক যোগ 19,200 সমান সমান এটাতে গুণ করলে পাওয়া যাবে 20,400।
তো বুঝতে পারতেছেন এই 19,200 ডান পাশে চলে আসবে। তাহলে আমি ক এর মানটা পাবো হচ্ছে এই 20,400 থেকে 20,400 থেকে আমি শুধু বিয়োগ করে দিব 19,200। দ্যাট মিনস ক এর মান আসতেছে 1200। এখন প্রশ্ন যে ছিল আমার যে আমার এই 5% হারে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন, আমরা এইটাকে কিন্তু ধরছিলাম যে ক হারে 5% হারে বিনিয়োগ করেছিলেন ক টাকা। সরাসরি আমার উত্তর আসছে হলো 1200 টাকা। আর আপনি যদি উল্টাটা ধরতেন, এই 4% হারে যদি ক ধরতেন, তাহলে ক এর মান এখন আসতো অন্য কোনো কিছু। ওইটা থেকে আপনি বাদ দিলে 3600 হয়তো থাকবে। 3600 থেকে আপনি এই এটা যদি বাদ 4800 থেকে 3600 বাদ দিলে তখন হয়তো 1200 টাকা আপনার আসবে। 4800 বিয়োগ হলো 1200, হ্যাঁ 3600 থাকে, রাইট। এই হলো আমাদের আজকের যে অঙ্কগুলা ভাই। এগুলা মোটামুটি মানে কমন অঙ্ক, আপনার বেশি প্র্যাকটিস করা লাগবে। আমাদের যে প্র্যাকটিস শীট গুলো দেয় এগুলো রেগুলার করবেন, বই থেকে করবেন আর অন্যান্য বই থেকে করবেন। আচ্ছা, কারো কিছু বলার থাকলে এখন বলেন। স্যার আমরা একটু স্ক্রিনশট নিই। হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নেন, সমস্যা নেই। স্যার আমরা কি ক্যালকুলেটর ইউজ করতে পারবো পরীক্ষার হলে? না না, ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আমি এই যে মুখে মুখে ভেঙে দেখাইতাম, যতগুলা পারছি দেখাইছি। আজকে একটু লেট হয়ে গেছে, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি ক্যালকুলেটরে করছি আর কি। আচ্ছা, আপনারা যারা আছেন আমাকে একটা স্যার আমার উৎপাদকে একটু সমস্যা, স্যার উৎপাদকে একটু ভালোভাবে বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আমাকে আপনারা জাস্ট একটা জিনিস আগে একটু আমাকে বলেন যে নরমালি আমি ক্লাসগুলো যে স্মার্ট বোর্ডে নিতাম ওইটা বেটার নাকি আজকে যে এইভাবে নিলাম এইটা বেটার? এটা জাস্ট আমাকে একটু আইডিয়া দেন স্যার। স্টুডিওতে ক্লাস করাটা বেটার। না জি 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 স্যার, এটাই বেটার। এইভাবে করাটাই বেটার স্যার, স্টুডিওতে আটকে। আচ্ছা হ্যাঁ, মানে ক্লাস অনেক লেন্দি হয়। যে স্টুডিওতে আমি একটু যেটা প্রবলেম ফেস করি, আমি অনেস্টলি বলি, আমি স্মার্ট বোর্ডে অতটা মানে স্মার্ট না। স্মার্ট বোর্ডে আমি অতটা স্মার্ট না, আমার একটু অসুবিধা হইতেছিল। আর আমি হচ্ছে এইভাবে হলো রেগুলার পড়াই, তো আমার এখানে একটা ফ্লো থাকে। তো আপনারা যদি অসুবিধা ফেস না করেন এইভাবে, তাহলে আমি হচ্ছে এইভাবে কন্টিনিউ করতে চাই। স্যার ঠিক আছে স্যার, কিন্তু স্যার আপনাকে তো এখানে দেখতেছি না। শিক্ষকের একটা সুবিধা দেখা উচিত স্যার, সেটা হলো আপনি রাতে ওই স্টুডিও থেকে বাসা আসতে কত দূর, মানে স্টুডিও থেকে আপনার বাসা দূরত্ব? না এইটা কোনো সমস্যা না, স্টুডিওটা হচ্ছে মানে কাছাকাছি, অত দূরে না। হ্যাঁ, এইটা সমস্যা হয় না। আমার যেটা সমস্যা হয়, আমি অনেস্টলি বলি, সমস্যা হচ্ছে স্টুডিও এনভায়রনমেন্টটা, ওইখানে যেহেতু এসি করা থাকে, আমার হচ্ছে এসিতে অনেকক্ষণ কথা বললে গলা শুকায় যায়, বারবার গলা শুকায় যায়, আমি কাশতে থাকি আমি। এক, দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরার দিকে তাকানো, আপনার কারা কারা কথা বলতেছেন এটা মেনটেন করা, আবার লিখা মুছা, এটা আমার কিছুটা প্যারা লাগে ভাই। আমি আমার ন্যাচারাল ফ্লোটা হারাই ফেলি, বুঝতেছেন তো? আমি আজকে যে কথা বলছি সবে বুঝতেছি স্যার, কিন্তু স্যার আপনাকে তো আমরা দেখতেছি না। না দেখা তো স্যার আমাদের তো